আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। পরিবেশ রসায়নের পরবর্তী ক্লাস দ্যাট ইজ চার্লসের সূত্র, এটা নিয়ে আমরা আজকে পড়ালেখা করব। তো এই চ্যাপ্টার মানে এই ক্লাসটাও কিন্তু খুব বেশি বড় হবে না। বেসিক্যালি আমাদের প্রথম দিককার যে ক্লাসগুলো এই চ্যাপ্টারের 2, 3, 4 লেকচার পর্যন্ত ছোট ছোট লেকচারই হবে, বিকজ টপিকগুলো খুবই ছোট ছোট, রাইট? কিন্তু আমরা এখান থেকে আজকের ক্লাস থেকে বেশ কিছু নতুন নতুন জিনিস আজকে আমরা শিখবো। কেলভিন স্কেল থেকে শুরু করে পরম শূন্য তাপমাত্রার আইডিয়া অনেক কিছু শিখবো। এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, মাথায় রাখতে হবে। আবার অনেক সময় উদ্দীপকও আসে। আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যখন গ্যাসের সূত্রগুলো পড়া হয়ে যাবে তারপর একসাথে বিভিন্ন সূত্রগুলোর উপর বেস করে প্রথমত আমরা অঙ্ক করব, সেকেন্ডলি আমরা হচ্ছে বিভিন্ন উদ্দীপক সলভ করবো। ঠিক আছে? কেমন? তাহলে চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি, কথা না বাড়ায়। প্রথমেই দেখে নেই আমাদের প্রথম স্লাইডটা কি। প্রথমেই লেখা দেখবেন চার্লসের সূত্র, তার পাশে লেখা আদিরূপ। ইটস বিকজ আমাদের বইয়ে হাজারিনাগের বইয়ের শুরুতেই চার্লসের সূত্রের আদিরূপটা লেখা নাই, পরে লেখা আছে। কেন লেখা আছে আই ডোন্ট নো। এভাবে পড়ানোর কি মানে আমি এটাও বুঝি না। আমার দৃষ্টিতে এটা শুরু থেকে আদিরূপ থেকে পড়ানো উচিত, যাতে আমরা পুরোপুরি ব্যাপারটা ধরতে পারি। তো আমি আদিরূপ থেকেই শুরু করব। কি বলছে দেখে আসেন। বলছে স্থির চাপে, তার মানে পি স্থির, মনে রাখবো আমরা পি স্থির নির্দিষ্ট পরিমাণ বলার মানে এন বা ডাব্লিউ স্থির, এই দুইটা স্থির। ঠিক আছে? তাহলে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা আমরা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি বা হ্রাস করি, বাড়াতেও পারি কমাতেও পারি, তাহলে গ্যাসের যে আয়তনটা নতুন করে পাবো সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে আয়তন সেটার 1/273 অংশ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। মিনিং, ধরেন কোন একটা গ্যাসের কোন একটা আয়তন আছে, ওই অবস্থায় আপনি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করেন, তাহলে আগের আয়তনটা ছিলই, সেইটার সাথে নতুন করে 1 ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। ফর এক্সাম্পল, একটা এটা এখানে কি বলছে এটা যদি আমরা বুঝতে চাই কি বলা, লেটস সে ধরেন আমরা ধরি স্থির চাপটাপ, এগুলো ধরে ফেলছি মনে মনে, আমরা স্থির চাপটাপ সব ধরে ফেলছি। ঠিক আছে? আমরা সিম্পলি লিখি ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড এ গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন হচ্ছে V0। ভালো কথা। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন যদি V0 হয়, আমাদের চার্লসের সূত্র থেকে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনটা যদি বের করতে চাই, 1 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন আমাদের বুঝতে হবে আয়তন, এটাকে ধরেন আমি V1 ধরলাম। V1 ইকুয়াল টু, মাথায় রাখতে হবে আগে থেকে যে আয়তনটা ছিল সেটা তো ছিলই। 0 ডিগ্রির আয়তন কত ছিল? V0 ছিল, সেটা তো ছিলই। তার সাথে আবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা তাপমাত্রা বৃদ্ধি করেছি। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে আয়তনটা কতটুকু বাড়বে এটা বলা আছে। গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে 0 ডিগ্রির আয়তন হচ্ছে V0 এর 1/273 অংশ বেড়ে যাবে। যদি আমরা -1 ডিগ্রিতে বের করতাম আয়তনটা, তাহলে V-1 ইকুয়াল টু হতো V0 ইন্টু 1/273। সুতরাং একসাথে বললে জিনিসটা কি দাঁড়াচ্ছে? V0 ভালো কথা, আশা করি বুঝতে পারছি জিনিসটা। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে আগেকার আয়তন মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। সেম লজিকে ধরেন আমি টেম্পারেচারটা আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম, 2 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন। ঠিক আছে? আমরা এটা বের করতে গেলাম, দেখা গেল এটাকে আমি V2 লিখলাম। তাহলে আগে যে আয়তনটা ছিল সেটা কিন্তু থাকবেই, V0 প্লাস V0/273, এটা কিন্তু ছিলই, আছেই। তার সাথে আবার 1 ডিগ্রি বাড়ানোর জন্য V0 এর 1/273 অংশ কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা হিসেব করলে টোটালটা এবার পাবো V0 প্লাস 2V0/273, 2V0/273। আই হোপ বুঝতে পারছি। সেম ওয়েতে এই লজিক মেনটেন করে আমরা যদি 3 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন বের করি, 3 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন, লেটস সে এটাকে V3 ধরে নিলাম। তাহলে আগে থেকে তো আমাদের V0 প্লাস 2V0/273 ছিলই, এটা তো ছিলই। তার সাথে নতুন করে বৃদ্ধি পেল V0 ইন্টু 1/273। তার মানে টোটালটা এখন আয়তন হয়ে গেল কত? V0 প্লাস 3V0/273। আই হোপ আপনারা একটা ট্রেন্ড খুঁজে পাচ্ছেন। খেয়াল করলে দেখতে পাবেন, একটু লাস্টের ভ্যালুটা খেয়াল করবেন, দেখবেন যখন আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়েছি টেম্পারেচার, 1 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন বের করছি, তখন প্লাস দিয়ে 1V0 পাওয়া গেছে। যখন 2 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনটা বের করছি তখন প্লাস দিয়ে 2 দিয়ে গুণ হয়েছে। 3 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য 3 দিয়ে গুণ হয়েছে। তার মানে আমরা একসাথে যদি লিখতে চাই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ভ্যালুটা কত আসবে? V0 প্লাস 100 V0/273। সেটাও যদি লিখে যদি করি জিনিসটা, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমরা যদি সেম জিনিসটা বের করি, তাহলে এটা V100 হয়ে যাবে। V0 তো থাকলোই, প্লাস লাস্টেরটা খেয়াল করি, যত ডিগ্রি তত 100 গুণিত V0/273।
বেসিক্যালি এটাই হচ্ছে চার্লসের সূত্রের আদি রূপ। এজ ফর এখন যদি আমরা যে কোনো তাপমাত্রার জন্য এই আয়তনটা বের করি, লেটস সে আমরা এটা বের করতে চাইলাম যে কোনো তাপমাত্রার জন্য, ধরে নিলাম অতএব ওখান থেকে আমরা কি পাই দেখে আসেন, অতএব টি ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের আয়তন, টি ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন, এটাকে যদি আমরা ভিটি ধরে নেই তাহলে ভিটি ইজ ইকুয়াল টু হয়ে যাবে ভি নট প্লাস ভি নট ভিটি ইন্টু টি ইন্টু ভি নট বাই 273। যত তাপমাত্রা তত দিয়ে ভি নটকে গুণ করতে পারছি, তার মানে ভি নট টি বাই 273। বেসিক্যালি এইটাই হচ্ছে গ্যাসের জন্য চার্লসের সূত্রের আদিরূপ থেকে পাওয়া সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে চার্লসের সূত্রের আদিরূপ থেকে পাওয়া সমীকরণ। মাথায় রাখতে হবে এই সমীকরণটা ইউজ করার সময় টেম্পারেচারটা ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্লাই করতে হবে, আপনি কেলভিন এখানে ইউজ করতে পারবেন না, কারণ কেলভিনের কনসেপ্ট এখন আসে না, আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে আছি। ভালো কথা। এখন আমাদের উদ্দেশ্য হবে এটাকে গ্রাফে বসানো। সো গ্রাফে যদি বসাই, আসেন দেখি গ্রাফে বসাইতে কি করা লাগবে। আমরা লিখি এভাবে যে ভিটিকে ওয়াই অক্ষে এবং টিকে এক্স অক্ষে বসালে একটি সরল রেখার সমীকরণ অর্থাৎ y ইকুয়াল টু এম এক্স প্লাস সি পাওয়া যায়, যেখানে ঢাল m ইকুয়াল টু ভি নট বাই 273 এবং y অক্ষের ছেদাংশ, আমরা যদি y অক্ষের ছেদাংশটাও বের করি, y অক্ষের ছেদাংশ c ইকুয়াল টু পেয়ে যাব ভি নট। এটা কিভাবে বললাম, আসেন এই সমীকরণটাকে ভেঙে লিখি, ভেঙে লিখলে ধরতে পারবো। আমরা বললাম ভিটিকে আমরা y অক্ষে বসাবো, তার মানে এভাবে লিখছে, আসেন ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস আমরা এভাবে লিখি ভি নট বাই 273 গুণিত টি ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এইভাবে চিন্তা করি। এখন আপনার কাজ হচ্ছে ভিটির জায়গায় ওয়াই বসানো। ভিটিকে যেহেতু ওয়াই অক্ষে বসিয়েছি, একে চিন্তা করেন ওয়াই। টি ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, সেটাকে আপনি এক্স অক্ষে বসিয়েছেন, সো দিস ইজ এক্স। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে এই যে ভি নট বাই 273 দেখতে পাচ্ছি, এই পার্টটা হয়ে যাবে আমাদের এম, আর ভি নট পার্টটা আমাদের হয়ে যাবে সি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটা সমীকরণ। এই সমীকরণটা আমরা জানি যে এটা একটা সরল রেখার সমীকরণ, যেটা মূল বিন্দুকে ছেদ করে না, এটা অয় অক্ষকে সি বিন্দুতে ছেদ করে, যেখানে সি এর মান হচ্ছে ভি নট। তাহলে আমরা মোটামুটি এই লজিক থেকে আমরা এখন চার্লসের সূত্রের জন্য যে গ্রাফটা, আদিরূপ থেকে যে গ্রাফটা, সেইটা আঁকার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ এটার পরের লজিকটাই পৌঁছে যেতে পারবো। সো চলেন আমরা দেখার ট্রাই করি চার্লসের সূত্রের গ্রাফ। চার্লসের সূত্রের গ্রাফ যদি আমরা আঁকি, প্রথম কাজ হচ্ছে এই বরাবর এটা বড় সড়ো আঁকি, আমরা মোটামুটি এই বরাবর নিয়ে নিলাম। এত বাঁকা করি কিভাবে আমি বুঝলাম না, তাও বাঁকা হয়েছে। অলরাইট, হোক গা বাঁকা, থাকুক, বাঁকা নিয়ে চলবে। এবার এই বরাবর একটা উপরের দিকে গ্রাফটা নিয়ে আসেন, এটাকে ওয়াই অক্ষ ধরলাম। ঠিক আছে, ওয়াই অক্ষ ধরলাম। এখন এই জায়গায় আমরা বসিয়ে দিলাম ভিটি, আমরা এটাকে ভিটি ধরে নিলাম, এটাকে টি ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিলাম। তাই যদি হয়, আগে আমাদের সি পয়েন্ট পর্যন্ত উপরে উঠে যাওয়া লাগবে। সি পয়েন্ট পর্যন্ত উপরে উঠে গিয়ে তারপর ধরেন এতদূর পয়েন্ট পর্যন্ত হচ্ছে সি পয়েন্ট, এতদূর পর্যন্ত আমরা আগে উপরে উঠে যাব, এখন পর্যন্ত কোনো আঁকবো না। এরপর আমাদের ঢাল এম এর মানটা পজিটিভ, তার মানে এই সি পয়েন্ট এতদূর কিন্তু ভি নট, মাথায় রাখা লাগবে দিস ইজ ভি নট, এখান থেকে এতদূর এটা ভি নট। এই পয়েন্টের পর থেকে আমাদের ঢালটা পজিটিভ, এখান থেকে একটা আমরা সরল রেখা টানবো। তাহলে সরল রেখাটা যদি টানি, এখান থেকে বেসিক্যালি এরকম একটা সরল রেখা আমরা পেয়ে যেতে পারি। ঠিক আছে, আঁকলাম এরকম একটা সরল রেখা। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি চার্লসের সূত্রের আদি রূপের গ্রাফ, চার্লসের সূত্রের আদি রূপের গ্রাফ। ঠিক আছে, এটাই হচ্ছে ভি টি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি বাই 273 এর গ্রাফ। নাও এটা তো বুঝলাম, আমরা এক্স অক্ষ বুঝলাম। ঘটনা হচ্ছে আপনি যদি এই গ্রাফটাকে পেছন দিকে বর্ধিত করেন, তাহলে পেছন দিকে বর্ধিত করলে আমরা দেখতে পাবো একটা পয়েন্টে এসে এই সরল রেখাটা, পেছন দিকের বর্ধিত সরল রেখাটা একটা পয়েন্টে এসে এক্স অক্ষকে ছেদ করবে, আর এক্স অক্ষের ওপর ওয়াই অক্ষে বসানো যে জিনিসটা, তার ভ্যালু হয় 0। অন্যভাবে বললে এই পয়েন্টে ভিটি এর মান কত হয়ে যাচ্ছে? 0।
খুবই অদ্ভুত ব্যাপার। আমরা এক্স 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 অক্ষের ওপর ভিটি এর মান 0, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফটাকে পেছন দিকে বর্ধিত করলে এমন একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে যেখানে ভি এর মানটা 0 হয়ে যাচ্ছে। ভি এর মান 0 হওয়া মানে কি আসলে ভাইয়ারা? ভি এর মান 0 হওয়া মানে আয়তন 0 হয়ে গেছে। এটা কেমন কথা? গ্যাসের আয়তন 0 হয়ে গেল মানে কি? মানে কোনো একটা টেম্পারেচারে, আমরা দাবি করছি কোনো একটা টেম্পারেচারে গ্যাসের কোনো আয়তন থাকবে না। গ্যাসের আয়তন শূন্য মানে আসলে কি? গ্যাসের আয়তন থাকবে না মানে কি? এটা কি কোনো ম্যাজিক যে কোনো একটা পাত্রের মধ্যে গ্যাস ছিল, আমি তাপমাত্রা কমালাম, গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল? গ্যাসের আয়তন শূন্য হওয়া মানে আসলে কি? অদৃশ্য হয়ে গেছে গ্যাসটা? যে পাত্রের মধ্যে ছিল সেখান থেকে চুটকি বাজাইছে, আলিপ লাইলা হয়েছে, আলিপ লাইলার ঘটনার মতো কোনো জিন এসে উড়াই ফেলছে জিনিসটারে? না, এখানে আমাদের একটা কনসেপ্ট লাগবে। আমরা কনসেপ্টটা আসতেছি, মনে রাখবেন। এই জায়গার টেম্পারেচারটা আগে বের করি। আমরা এইভাবে বলি, তারপরে বলছি, তারপরে এই প্রসঙ্গটায় আসছি। এভাবে আপনারা লেখেন কথাটা যে এ রেখাকে পেছনে বর্ধিত করলে, এ রেখাকে পেছনে বর্ধিত করলে যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সে বিন্দুতে তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। সে বিন্দুতে তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাত্ত্বিকভাবে কেন বললাম? এটা ইন রিয়েলিটি পাওয়া যায় না, আমরা লজিক দিয়ে বের করছি, আমরা প্র্যাকটিক্যালি করি নাই কাজটা, আমরা এটা থিওরিটিক্যালি করছি। তাই তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এখন কেন শূন্য হয় না বা শূন্য হওয়া মানে কি, আসছি সেই প্রসঙ্গে। শূন্য হয়ে যায়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটা তাপমাত্রা কত এটা বের করা। এই পয়েন্ট, যে পয়েন্টটায় ভিটি এর মান 0 হয়ে গেল, আয়তনটা 0 হয়ে গেল, সে জায়গার তাপমাত্রা কত বের করা। ঠিক আছে? সো আমরা ওই তাপমাত্রাটা বের করার আগে এটার একটা সংজ্ঞা লিখবো। এই তাপমাত্রাটার একটা সংজ্ঞা আছে, যে তাপমাত্রায়, আসেন লিখি, এভাবে লিখিত সংজ্ঞাটা এভাবে লিখবেন, যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে, অবশ্যই তাত্ত্বিকভাবে কথাটা উল্লেখ করবেন, কারণ এটা আমরা প্র্যাকটিক্যালি পাই না, জিনিসটা থিওরিটিক্যালি পাচ্ছি। তাত্ত্বিকভাবে কোনো গ্যাসের আয়তন, যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে আমরা নতুন একটা জিনিস পেলাম, পরম শূন্য তাপমাত্রা। এটার উপরে যত পারেন স্টার্ট দিয়ে রাখবেন পরম শূন্য তাপমাত্রার কনসেপ্টের উপরে। এইটা পরীক্ষায় মিনিমাম 10 থেকে 12 বার বিভিন্ন বোর্ডে আসছে এই সংজ্ঞাটা, পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা। তাহলে যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মানটা বের করা লাগবে। তার আগে মানে আয়তন শূন্য হওয়া বলতে কি বুঝি সেই জিনিসটা আমি একটু লিখে দেই। লিখবেন এভাবে, আয়তন শূন্য হওয়া বলতে, আয়তন শূন্য হওয়া বলতে অণুসমূহের গতিশক্তি শূন্য হওয়া বোঝায়। অণুসমূহের গতিশক্তি শূন্য হওয়া বোঝায়। একটা নতুন জিনিস আমরা জানতে পারলাম। তাহলে একটু আগে যে আমরা বলছিলাম আয়তন শূন্য হয়ে যাওয়া মানে কি গ্যাসটা অদৃশ্য হয়ে যাবে? নো ব্রো, নো। বেসিক্যালি যেটা হয়, আপনার আয়তন শূন্য করতে তাপমাত্রাটা এতই কমানো লাগে, এত কম তাপমাত্রায় আমরা পৌঁছাই যে অণুগুলোর গতিশক্তিটা 0 হয়ে যায়। মিনিং অণুগুলো আর ভাইব্রেট করতে পারে না। আপনারা জানেন গ্যাসের অণু মাত্রই সবসময় ছোটাছুটি করতেছে, সবসময় পাত্রের দেয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে, ও একটা পাত্রের মধ্যে পুরো জায়গাটায় দৌড়াদৌড়ি করতেছে, রাইট? ইনফ্যাক্ট আয়তন কথাটার মানে হচ্ছে কোনো একটা অণু পাত্রের যত সব জায়গায় যাইতে পারতেছে, কোন একটা অণু মুক্তভাবে যতটুকু অঞ্চলে বিচরণ করতে পারে, সেটাই গ্যাসের আয়তন। প্রবলেমটা হচ্ছে যখন আমরা তাপমাত্রাটাকে অনেক কমাই ফেলবো, একটা স্পেসিফিক টেম্পারেচারে নিয়ে গেলাম অনেক কমায়, তখন আমরা দেখতে পাবো অণুগুলার গতিশক্তি 0 হয়ে গেছে। তাপমাত্রা এতই কম যে অণুগুলার গতিশক্তি কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। আর যদি ভাই গতিশক্তি 0 হয় তাহলে অণু একদম নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় থেকে যাবে, একদম ফ্রিজ হয়ে যাবে। জিনিসটা ওই যে ফ্রিজ খেলার মতো আর কি।
ফ্রিজ হয়ে দাঁড়ায় থেকে যাবে অণু, মিনিং অণু আর কোনো মুভ করতেছে না। আর অণু যেহেতু মুভ করতেছে না, আয়তন মানেই মুক্তভাবে অণুর চলাচল, আয়তন মানে মুক্তভাবে অণুর চলাচলের জন্য যে জায়গা, সেটাই আয়তন। এখন অণু তো মুক্তভাবে চলতেছে না, অণু তো দাঁড়ায় গেছে, একটা নির্দিষ্ট স্থানে ফ্রিজ হয়ে গেছে। এ কারণে অণু যে মোমেন্টে ফ্রিজ হয়ে যাচ্ছে আমরা বলছি ওটার আয়তন জিরো হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আয়তন জিরো হওয়া মানে এই না গ্যাসটা অদৃশ্য হয়ে গেছে, এমন না যে অণুগুলা ওখান থেকে হাওয়া হয়ে গেছে, নো, অণুগুলা ওখানেই দাঁড়ায় আছে, কিন্তু একদম দাঁড়ায় আছে, একদম স্থির অবস্থায় আছে। মনে রাখবো তাহলে আয়তন শূন্য হওয়া মানে অণুসমূহের গতিশক্তি জিরো হয়ে যাওয়া, ঠিক আছে? পরম শূন্য তাপমাত্রায় অণুসমূহের গতিশক্তি শূন্য হয়ে যায় দেখে ওই অবস্থার আয়তনটাকে আমরা কি বলি, ওর আয়তন শূন্য হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের কাজটা হচ্ছে এই আয়তনটার এই তাপমাত্রাটার মান কত সেটা বের করা। তা আমরা জানি, লিখে সমীকরণটা লিখি আগে, আমরা ওই সমীকরণ থেকে বের করব। আমরা জানি, লিখি এভাবে, যে আমরা জানি ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি বাই 273। এখন আমরা ওই পয়েন্টে ভিটি এর মান জিরো বসাই দেই। ভিটি যেহেতু জিরো পেয়েছি, আমাদের এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওখানে ভিটি জিরো, তাহলে জিরো বসালাম। তাহলে ভি নট প্লাস ভি নট টি বাই 273 লিখলাম, খুব দ্রুত লিখে ফেলে এগুলো। তাহলে আমরা যদি একদিকে নিয়ে আসি টিকে, তাহলে টি ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস, এদিকে এটাকে ওদিকে পাঠালাম, এদিকে হয়ে গেল মাইনাস, আচ্ছা একদিক থেকে করে লিখি, আপনাদের বুঝতে নাহলে কষ্ট হয়ে যাবে। ভি নট টি বাই 273 ইজ ইকুয়াল টু মাইনাস ভি নট, অর্থাৎ আপনি দুই দিককে এখন যদি কেটে দেন, উভয় পক্ষে ভি নট দেখা যাচ্ছে, ভি নট কেটে গেল, আমাদের এক ধাক্কায় তাহলে টি এর মান চলে আসবে। অতএব টি এর মান চলে আসতেছে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা পেলাম, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড পেলাম, এই তাপমাত্রাটাকে আমরা বলছি পরম তাপমাত্রা। তাহলে এটা, এই পরম তাপমাত্রার মান কত? পরম শূন্য তাপমাত্রা, পরম তাপমাত্রা না, পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসোলুট জিরো টেম্পারেচার, অ্যাবসোলুট জিরো টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, ঠিক আছে? যে তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বললাম। আর এই মানটা হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে পরীক্ষায় প্রচুর আসে, এমসিকিউ এর মধ্যে প্রচুর আছে পরম শূন্য তাপমাত্রার মান। সংজ্ঞা জ্ঞানমূলক প্রশ্ন, যে কাকে বলে পরম শূন্য তাপমাত্রা, এমসিকিউ প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রার মান কত? মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো কথা, পেয়ে গেলাম, মানটান বের হয়ে গেল। এবার এই লজিক থেকে আমরা একটা নতুন জিনিস বের করার ট্রাই করবো, আসেন। নতুন জিনিসটা কি? লেখেন এভাবে, কেলভিন স্কেল। আমরা এই লজিক থেকে পরম শূন্য তাপমাত্রা থেকে একটা স্কেল বের করব, হুইচ ইজ কল্ড কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেল সংজ্ঞা কি বলতে পারি কেলভিন স্কেলের? এভাবে লিখি যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে শূন্য কেলভিন ধরে, শূন্য কেলভিনকে ওকে লিখবেন, ওকে, ওকে মানে শূন্য কেলভিন, মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0 কেলভিন ধরে তাপমাত্রা পরিমাপের যে স্কেল প্রণয়ন করা হয়েছে, যে স্কেল প্রণয়ন করা হয়েছে তাকে, সুন্দর দুইটা নাম বলবেন, তাকে এক আইদার কেলভিন স্কেল নামে ডাকবো, তাকে কেলভিন স্কেল, বা আমি অন্য আর একটা কালার ওটা লিখে দিচ্ছি, এটা মনে রাখতে হবে, পরম তাপমাত্রা স্কেল বলে, পরম তাপমাত্রা স্কেল বলে, পরম তাপমাত্রা স্কেল বলে। তাহলে মাথায় রাখবো আমরা কেলভিন স্কেল। এই কেলভিন স্কেলটা তৈরি করছে কিভাবে? মাইনাস 273 ডিগ্রি থেকে আমাদের স্কেলটা শুরু হবে, সেই জায়গাটায় আমরা ধরে নিব 0 কেলভিন, এইখান থেকে আমাদের স্কেলটা সামনে প্রোগ্রেস করবে। আর কেলভিন স্কেলের যে ভ্যালুগুলা সেগুলোকে আমরা বলবো কেলভিন মান বা পরম তাপমাত্রা মান। খেয়াল করে শূন্য নাই কিন্তু এখানে। কেলভিন স্কেলের আরেকটা নাম হচ্ছে পরম তাপমাত্রা স্কেল, পরম তাপমাত্রা স্কেল। মানের দিক দিয়ে টেম্পারেচারকে আমরা কেলভিন তাপমাত্রা বলতে পারবো অথবা পরম তাপমাত্রা নামে ডাকতে পারবো, নট পরম শূন্য। পরম শূন্য মানে মাইনাস 273, আর অন্যান্য যে কোনো কেলভিন স্কেলের তাপমাত্রাকে আমরা বলবো পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা, ঠিক আছে? তো কেন এটাকে, ফার্স্ট অফ অল আমি যখন প্রথম লেকচারটা নিয়ে এই ক্লাসের, তখন আপনাদেরকে বলছিলাম কেলভিন স্কেলটা হচ্ছে সায়েন্টিফিক স্কেল, এবং এই রিজনেই ভাইয়া সায়েন্টিফিক। কেন? কারণ আমরা মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডে অণুদের গতিশক্তি 0 পাইলাম, আর গতিশক্তি যে জায়গায় 0 সেটারই তাপমাত্রাটাকে 0 ধরে ফেললাম।
এই যে এটা এই কারণেই বলছি যে এটা একটা সায়েন্টিফিক স্কেল। যখন গতিশক্তিটা 0 পাচ্ছি সেই তাপমাত্রাটাকে আমরা 0 কেলভিন ধরছি। দ্যাটস ওয়াই এটা সায়েন্টিফিক স্কেল, আর কোনো স্কেল সায়েন্টিফিক না। সো কেলভিন স্কেল টু দ্য ভিক্টরি, মাথায় থাকবে, এটা হচ্ছে চরম মানে বস স্কেল আর কি। তো আমরা স্কেলটা যে বানাবো এখন, আমাদের বানাতে হবে স্কেলটা, বানাতে হবে মিনিং এখন পরীক্ষায় আসবে আর কি। আমি বলে দিচ্ছি পরীক্ষায় কেমনে আসবে, কেমনে কি লিখছে এটা একটু দেখবেন। লেটস সে আমি এরকম একটা স্কেলিং করলাম, ভালো কথা। এখন এই স্কেলিং এর একদম এই প্রান্তে এই প্রান্তটা নিলাম, এই প্রান্তটা নিলাম। প্রান্ত নেওয়ার পর যেটা আমরা করব সেটা হচ্ছে এগুলোতে ভ্যালু বসাতে থাকবো। যেমন ধরেন এই জায়গায় -273 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? এই জায়গায় আমরা বলছি এটা হচ্ছে 0 কেলভিন। তাহলে আমাদের কাজ হচ্ছে একটু একটু করে বাড়ানো। ফর এক্সাম্পল আমি যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই দেই, তখন এটা হয়ে যাবে -173 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়ে যাবে 100 কেলভিন। এবার আরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ান, এটা হয়ে যাবে -73 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনটা হয়ে যাবে 200 কেলভিন। সিম্পলি ওপর নিচে 100 করে যোগ করছি, 100 করে। এবার এটার সাথে 100-র বদলে 73 যোগ করেন। স্কেলিংটা একদম ঠিক হবে না হয়তো, যোগফলটা ঠিক থাকলেই হবে। 100 যোগ করেন, 100 যোগ করলে আপনি এখানে পাবেন হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওপরে 100 না 73 যোগ করেন, ওপরে 73 যোগ করলে আমরা পাবো 273 কেলভিন। খেয়াল করে দেখেন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পেয়ে গেছেন 273 কেলভিন। এটা আমরা আগেই শিখছি, এটা আগেই আমাদের জ্ঞান। তো এবার আরো 73 যোগ করেন তার সাথে, আরো যদি 73 যোগ করি, এখানে নিয়ে নিলাম আরো 73, তাহলে 73 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। এটা হয়ে যাবে হচ্ছে 346 কেলভিন, 346 কেলভিন। এবার 100 যোগ করেন, আরো 100 যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে 173 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়ে যাবে 446 কেলভিন। লাস্টলি আরো 100 যদি যোগ করেন তাহলে এটা হয়ে যাবে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, ওপরেরটা হয়ে যাবে 546 কেলভিন। কেন আমি পরের গুলো এভাবে যোগ করছি? সিম্পল হিসাব ভাই, বাম আর ডানের যোগফলটা সমান রাখছি। একদম বামে -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে একদম ডানে এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ডানে +273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গেছি। তো তাহলে এটা কেন আঁকলাম আমি? এটা রিজনিংটা হচ্ছে পরীক্ষায় আসবে, পরীক্ষাটা এসছে 2-3 বার বিভিন্ন বোর্ডে, 3 মার্কসের প্রশ্ন আকারে আসছে। চার্লসের সূত্র থেকে কেলভিন স্কেল প্রতিষ্ঠা করো, চার্লসের সূত্র থেকে কেলভিন স্কেল প্রতিষ্ঠা করো। কি করবেন আনসারটা? আগে চার্লসের সূত্রের আদি রূপটা সংজ্ঞা আকারে লিখে ফেলবেন, তারপর এই এক্সপ্রেশনটা লিখবেন। এই যে আমরা v0t vt ইকুয়াল টু এই যে সমীকরণটা যে পাইছিলাম, এই সমীকরণটা লিখবেন vt ইকুয়াল টু v0t প্লাস 273। এরপর হচ্ছে এটাকে গ্রাফ বানাবেন, গ্রাফ বানাবেন মানে এটাকে আগে সরল রেখা সমীকরণ বলে ঘোষণা করবেন যে y ইকুয়াল টু mx প্লাস c। এরপর আপনি এখান থেকে গ্রাফ আঁকবেন, গ্রাফ আঁকার পরে বলবেন যে এই গ্রাফটাকে পেছন দিকে বর্ধিত করলে একটা বিন্দু আছে, যে বিন্দুতে গিয়ে ছেদ করলে আয়তনের মানটা হয়ে যাবে 0। ভালো কথা, তাত্ত্বিকভাবে 0। এবার ওই আয়তনের মানটার জন্য তাপমাত্রা কত এটা বের করবেন, দিয়ে পরম শূন্য তাপমাত্রার কথা বলবেন। দেখেন আমরা এখন পর্যন্ত যা করে আসছি সবই বলতে হবে। পরম শূন্য তাপমাত্রার কথা বলার পরে এই যে এখানে বলে দিলেন পরম শূন্য তাপমাত্রা কি, তারপরে সে আপনি উল্লেখ করবেন যে আচ্ছা তাহলে এই যে পরম শূন্য তাপমাত্রাটা দ্যাট ইজ -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা 0 কেলভিন ধরে তাপমাত্রা পরিমাপ করার জন্য যে স্কেলটা পেলাম সেটাই হচ্ছে কেলভিন স্কেল বা পরম তাপমাত্রা স্কেল, এবং স্কেলটি নিম্নরূপ দিয়ে এই স্কেলটা এঁকে দিবেন ডান। ঠিক আছে, মনে থাকে যেন এইভাবে এইটুকু পুরাটা, তার মানে আমরা আজকের ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত যা যা লিখলাম মোটামুটি পুরোটা এটার আনসারে লেখা লাগবে। যদি কি বলে চার্লসের সূত্র থেকে কেলভিন স্কেল প্রতিষ্ঠা করতে বলে, ঠিক আছে। অনুধাবনে একবার আসছিল, অনুধাবনে এত কথা লেখা লাগবে না, সিম্পলি চার্লসের সূত্রের সূত্রটা লিখে সেখান থেকে এইতে চলে আসবে। নাও একটা কথা মাস্ক লিখে রাখবেন, এটা লোকজন ভুলে যায় তাই আবার মনে করায় দেই। কেলভিন স্কেলে প্রাপ্ত মানকে পরম তাপমাত্রা বলে, পরম শূন্য না কিন্তু, মাইন্ড ইট, পরম তাপমাত্রা। কেলভিন স্কেলে প্রাপ্ত মানকে পরম তাপমাত্রা বলে, ইংলিশে অ্যাবসোলুট টেম্পারেচার। পাশে আমি ইংলিশটাও লিখে দিচ্ছি নিচে, অ্যাবসোলিউট টেম্পারেচার, অ্যাবসোলিউট টেম্পারেচার বলে। মনে রাখবো তাহলে আমরা, তাহলে কোথাও যদি আমরা এই কথাটা শুনি পরম তাপমাত্রা, আমরা বুঝবো এখানে কেলভিন স্কেল নিয়ে কথা হচ্ছে, ওখানে ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবহার করা যাবে না। যদি কোথাও বলে কোনো একটা পদার্থের এই মানটা পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, তার মানে আমরা টেম্পারেচারটা চিন্তা করব কেলভিনের টেম্পারেচারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, নট ডিগ্রি সেন্টিগ্রেড। খেয়াল করে জিনিসটা কেলভিনের তাপমাত্রার সাথে ব্যস্তানুপাতিক হবে, নট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ঠিক আছে, সো মোটামুটি এই গেল হচ্ছে কেলভিন স্কেল। এখন যদি আমরা আগের গ্রাফটাই ফিরে যাই, আগের গ্রাফটাই যদি আমরা একটু ফিরে যাই অথবা পরের চিত্রে আগের গ্রাফটা আঁকি, আসেন একটু আগের গ্রাফটা আবার আঁকার ট্রাই করি। গ্রাফটা বেসিক্যালি ছিল এরকম, এরকম আমি সংক্ষেপে এঁকে দেব।
আচ্ছা থাকুক এটা এরকম। এখান থেকে আমরা পাইছিলাম, এই জায়গায় এসে ছেদ করছিল, ভালো কথা। তার মধ্যে আবার এই পয়েন্ট থেকে ধরেন এরকম ছিল একটা গ্রাফ, আমরা মোটামুটি গ্রাফটা এমন পেয়েছিলাম। সো লেটস সে গ্রাফটা আমরা এখান থেকে তৈরি করতে চাচ্ছি না, আমরা গ্রাফটা এখান থেকে তৈরি করতে চাচ্ছি না। লেটস সে আমি গ্রাফটা তৈরি করতে চাচ্ছি এখান থেকে, এই জায়গা থেকে। যদি এই পয়েন্টটা থেকে গ্রাফ আঁকি, বুঝবেন জিনিসটা, আমি যদি এই পয়েন্ট থেকে গ্রাফ আঁকি, মানে এটাকে এই জায়গাটাকে আমি ওয়াই অক্ষ ধরে নিচ্ছি, এই পার্ট থেকে এখান থেকে এক্স অক্ষের ডান দিকটা শুরু, তাহলে খেয়াল করবেন গ্রাফটা বেসিক্যালি এরকম হয়ে যায়। আমি যদি ওখান থেকে আঁকি গ্রাফটা, আবার ছোট্ট করে আঁকছি, যে জায়গাতে ধরছি দেখেন এই জায়গা থেকে যদি গ্রাফটা আঁকি, তাহলে বেসিক্যালি গ্রাফটা আর দূর, বেসিক্যালি গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে, খেয়াল করবেন এই যে এরকম। আর এই পয়েন্ট থেকে আমাদের পয়েন্টটা শুরু হচ্ছে এই যে এখান থেকে, দেখবেন খেয়াল করে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। যখন আমরা গ্রাফটা এভাবে শুরু করব, খেয়াল করলে দেখতে পাবো এবার ভিটা, এবার এই জায়গাকে ভি ধরলাম, এই যে এই পয়েন্টটা যে 0 পয়েন্ট, এটাতে আয়তন তো শূন্য, এখানে ভি ইকুয়াল টু 0, কিন্তু আরেকটা জিনিস 0, সেটা কি? টেম্পারেচারটা, এই যে কেলভিন টেম্পারেচারটা 0। দেখেন এখানে কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড 0 না, এখানে ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে -273, কিন্তু কেলভিন তাপমাত্রার হিসাব করলে এই জায়গাটায় কেলভিন তাপমাত্রাটা 0। তাহলে আমি কেলভিন তাপমাত্রার সাপেক্ষে যদি গ্রাফটা আঁকি, অর্থাৎ পরম তাপমাত্রার সাপেক্ষে যদি গ্রাফটা আঁকি, তাহলে গ্রাফটা খেয়াল করেন, আয়তনের সাথে পরম তাপমাত্রার যে গ্রাফ, সেটা একটা মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাচ্ছে। আর আমরা বয়েলের সূত্রে পড়ে এসেছি, সমানুপাতিক সম্পর্কের গ্রাফ সর্বদা মূল বিন্দুগামী হয়। তাহলে কোথাও ভিয়া বনাম টি এর গ্রাফ আমরা যে এটা মূল বিন্দুগামী পাচ্ছি, তার মানে এখান থেকে ডিসিশনে আসা যায় ভি ও টি পরস্পর সমানুপাতিক, ভি ও টি পরস্পর সমানুপাতিক। এই লজিকটা হচ্ছে কোত্থেকে বের করা যায়? এটা চার্লসের সূত্রের ওই রূপ থেকে বের করা যায়, ভিওটি পরস্পর সমানুপাতিক। খেয়াল রেখে টিটা হবে কি? টিটা হবে পরম তাপমাত্রা। তাই কোত্থেকে পাইলাম? খেয়াল রাখেন, ওপরের গ্রাফটা আঁকছি, ওপরের গ্রাফটা পেছনের যে বিন্দুতে এসে ছেদ করছে, ওই ছেদকৃত বিন্দুটাকে আমরা 0 পয়েন্ট ধরছি, আয়তন 0, তাপমাত্রা 0। কারণ ওই পয়েন্টে তাপমাত্রা 0 কার? ডিগ্রি সেন্টিগ্রেডের না, ওই পয়েন্টে তাপমাত্রা 0 হচ্ছে কেলভিনের। তাই ওটাকে আমি নিচে রিক্রিয়েট করলাম, কেলভিন তাপমাত্রার ভ্যালু 0, অর্থাৎ এক্স অক্ষে এবার আমরা ডিগ্রি সেন্টিগ্রেড না বসায় কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা বসালাম, ভি এর সাথে টি এর সম্পর্ক পেয়ে গেলাম সমানুপাতিক। দ্যাটস ওয়াই চার্লসের সূত্রের যে আধুনিক রূপ, সেটা স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন গ্যাসের পরম তাপমাত্রা সমানুপাতিক। খেয়াল রাখেন, পরম তাপমাত্রা মানে বড় হাতের টি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আমি যখন ডিগ্রি সেন্টিগ্রেডের টি আঁকছিলাম, সেটা ছোট হাতের টি আঁকছিলাম, যেই মোমেন্টে পরম তাপমাত্রায় চলে আসলাম, তখনই ডিগ্রি সেন্টিগ্রেডের টিটা চেঞ্জ হয়ে বড় হাতের হয়ে গেল। এটা রিজন না, মানে পরম তাপমাত্রাকে প্রকাশ করা হয় বড় হাতের টি দিয়ে, কেলভিন তাপমাত্রাকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বলা হচ্ছে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ আমরা এটাকে গাণিতিকভাবে এভাবে বলতে পারি, আমরা লিখি যদি গাণিতিকভাবে, আসেন গাণিতিকভাবে জিনিসটা কি প্রুফ করে দেখি। গাণিতিকভাবে ভি সমানুপাতিক টি, এই যে এটা লিখতে পারবেন, ঠিক আছে। বাই দ্য ওয়ে, পরীক্ষায় যদি চার্লসের সূত্রটি বিবৃত করো আসে, তাহলে আপনি মনের আনন্দে এই সূত্রটা ব্যবহার করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। চার্লসের আদি রূপটাই যে লেখা লাগবে এমন কোনো কথা নাই। আমাদেরকে চার্লসের সূত্র বিবৃত করতে পারলে আমরা বলতে পারবো স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন গ্যাসের পরম তাপমাত্রা সমানুপাতিক, এটা বললে হচ্ছে। তাহলে ভি সমানুপাতিকটি খেয়াল রেখে কোনটা কোনটা স্থির আছে, পি ও এন, ডাব্লিউ স্থির, ডাব্লিউর কথা লিখছি না, ডাব্লিউর বদলে এন এর কথা বলে দিলাম, পি আর এন হয়ে গেল স্থির। তাহলে এখান থেকে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা দূর করে ফেলি, তাহলে এখানে আসবে ভি ইকুয়াল টু কেটি। যখন ভি ইকুয়াল টু কেটি চলে আসলো, তার মানে আমরা যদি টি কে এদিকে নিয়ে আসি, ভি বাই টি ইকুয়াল টু কে, মানে আমরা একটা ধ্রুবক মান পেয়ে যাচ্ছি ভি বাই টি এর। আর ধ্রুবক মান বলার অর্থই এখান থেকে অঙ্ক করার সমীকরণ দাঁড়াবে আমাদের তাহলে কি, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। এটা হচ্ছে আমাদের অঙ্ক করার সূত্র। অর্থাৎ v বাই t এর মান সর্বদা ধ্রুবক থাকবে। এটাও কিন্তু সৃজনশীলে মাঝে মধ্যে আসে, ডেটা তুলে দেয়, v আর t এর বিভিন্ন ডেটা তুলে দিবে আপনার, তুলে দিয়ে বলবে উদ্দীপকে উল্লেখিত ডেটাগুলো গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে, এরকম কিছু উদ্দীপক আসবে। এটা আমি করাবো, এখন মুখে মুখে বলে নিচ্ছি। আপনাদের কাজ হবে যে v আর t এর মানগুলো দেওয়া আছে, করেসপন্ডিং v এর সাথে টিটা, v এর করেসপন্ডিং t সবগুলোর অনুপাত বের করবেন, v1 বাই t1, v2 বাই t2, v3 বাই t3। বের করার পর মানটা যদি স্থির থাকে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এটা তাহলে ডেটাগুলা চার্লসের সূত্রকে সমর্থন করছে।
ঠিক আছে, এগুলো কিন্তু নিয়মিত ইতে আসে, ভালো কথা। এখন গ্রাফটাতে আবার আমি ফিরে যাব, গ্রাফের বিষয়ে আর একটু কথাবার্তা বলার আছে। আবার যদি আমরা গ্রাফটা একটু আঁকি, লেটস সে এরকম একটা গ্রাফ আঁকতে চাচ্ছি, ঠিক আছে, এদিকে নিয়ে নিলাম, আবার নিলাম, আমরা দেখলাম এটা মূলবিন্দুগামী সরল রেখা হবে। তাহলে মূলবিন্দুগামী সরল রেখা যদি আঁকি, আঁকলাম মূলবিন্দুগামী একটা সরল, ও আচ্ছা সরি সরি সরি, আমি তো ভাবছি আমি আঁকতেছি, স্ট্রেট লাইনেই আছে আমি ভাবছি। নিলাম একটা সরল রেখা। আপনার যে ব্যাপারটা এখানে বুঝতে হবে সেটা হচ্ছে, এই যে আমরা এই গ্রাফটা যে আঁকতেছি, এই গ্রাফটা কিন্তু আমরা স্থির চাপে বের করতেছি। আর যখন কোনো গ্রাফকে আমরা স্থির চাপে বের করি, তখন ওই গ্রাফকে বলা হয় আইসোবারিক বা আইসোবার। ডোন্ট কনফিউজ ইট উইথ আইসোটোপ, আইসোটোন, আইসোবার, নো। বার কথাটা দিয়ে এক্ষেত্রে চাপ বোঝায়, ওই যে ব্যারোমিটার থেকে বার কথাটা আসছে, ঠিক আছে। আইসোবার কথাটার মানে আইসোবার বা আইসোবারিক বলতে পারেন। আইসোবারের বাংলা হচ্ছে সমচাপ। এই গ্রাফের নাম সমচাপ গ্রাফ বা সমচাপ রেখা, এই রেখাগুলোর নাম। তো এখানে আমরা একটা রেখা টানছি, এই রেখাটা যদি আমরা P1 চাপে বের করে থাকি, লেটস সে এই রেখাটা P1 চাপে করা হয়েছে, সমচাপ P1 এ। এখন আমরা যদি চাপ চেঞ্জ করে দেই ভাইয়ারা, চাপ চেঞ্জ করলে রেখাটাও চেঞ্জ হয়ে যাবে। স্টিল সেটা মূলবিন্দুগামী সরল রেখাই হবে, কিন্তু রেখাটা আর সেম থাকবে না। লেটস সে এরকম একটা রেখা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। এই চাপটাকে আমরা ধরে নিলাম P2। সেম ওয়েতে আরেকটা চাপ আমরা লিখতে পারি, আমরা আমরা আরেকটা চাপে এইটা বের করতে পারি। ধরেন এরকম পেলাম P3, এটাকে আমি ঘোষণা করে দিলাম দিস ইজ P3। এরপর আমাকে বের করতে বললো, এগুলো সবই সমচাপ। আরে কোনটা উল্টাপাল্টা লিখছি কেন, এটাকে P1 ধরে ভুলটা করছি। সো লেটস সে এটাকে আমি ধরে নিলাম হচ্ছে P3, এটা হচ্ছে P2, আর লাস্টেরটা হচ্ছে P1। এটাকে আমি ধরে নিলাম P1, ভালো কথা। এখন আপনাকে ক্রম বের করতে বললো, প্রত্যেকটা রেখায় কিন্তু সমচাপে আছে। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে চাপ P3, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে চাপ P1 P2, এই রেখার প্রত্যেকটা বিন্দুতে চাপ P1। প্রত্যেকটা রেখাই হচ্ছে সমচাপ রেখা, ঠিক আছে। কখন, যখন আমরা V কে বসাইছি এদিকে আর হচ্ছে T কে বসাইছি এদিকে। এবার আপনাকে বের করতে দিল, তাহলে এটার ক্রম কত বের করো। তাহলে আগের ক্লাসে বয়েলের সূত্র পড়ার সময় আমরা শিখেছিলাম, যার ক্রম বের করতে দিবে তার সাথে ওয়াই অক্ষে যে আছে তার সম্পর্কটা কল্পনা করবেন, বের হয়ে যাবে। কিরকম? বের করতে দিছে পি এর ক্রম, ওয়াই অক্ষে আছে ভি, পি এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে যে পয়েন্টের ভি ম্যাক্সিমাম, সেখানে পিটা আমরা মিনিমাম পাবো। যে পয়েন্টের ভি ম্যাক্সিমাম, লেটস সে এই পয়েন্টের ভিটা হচ্ছে ম্যাক্সিমাম, এখানে ভি ম্যাক্সিমাম পাচ্ছি, এটার মানে এখানকার পি হয়ে যাবে মিনিমাম। উচ্চতাটা ম্যাক্সিমাম মানে ভি ম্যাক্সিমাম। সেম ওয়েতে আমরা যদি এই পয়েন্টটা বিবেচনা করি, এই পয়েন্টের উচ্চতাটা সবচেয়ে কম, তার মানে এই পয়েন্টের ভিটা হচ্ছে মিনিমাম, আর ভি মিনিমাম হওয়া মানেই এটার পিটা হচ্ছে ম্যাক্সিমাম। সো দেখেন, বয়েলের সূত্র পড়ার সময় যে লজিকটা শিখছিলাম, সেটা দিয়ে সবসময় আমরা এখন ক্রম সহজেই বের করতে পারবো। খেয়াল রেখে ক্রম সহজেই বের করা যাবে। তাহলে ক্রমটা হয়ে যাচ্ছে পি ম্যাক্স, P1টা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে সঠিক ক্রমটা যদি আমরা লিখি, আমাদের P1টা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে হচ্ছে P2, আর লাস্টলি হচ্ছে আমাদের P3। P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3, দ্যাটস আওয়ার ফর্মুলা। অলরাইট, তো এই গেল হচ্ছে ক্রম। এখন যদি আমরা তো সমীকরণ শিখছি, আসেন আমরা একটু হচ্ছে ঘনত্বের সাথে, মানে চার্লসের সূত্র থেকে ঘনত্বের কানেকশনে আসি। চার্লসের সূত্র থেকে ঘনত্বের লজিক একটু আসি। কিরকম? একটু ওই যে গতবার যখন বয়েলের সূত্র পড়ি তখনও কাজটা করছিলাম। আমরা জানি ঘনত্ব কথাটার মানে হচ্ছে ভর বাই আয়তন। এই কথাটা চিন্তা করলে আমরা D1 মানে লিখতে পারবো W বাই V1। ডাব্লুটা স্থির, আমরা বলে দিয়েছি চার্লসের সূত্রের সময় W স্থির। ও D2 ইকুয়াল টু লিখতে পারবো W বাই V2। তার মানে আমাদের V1 দাঁড়াচ্ছে, V1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে W বাই D1, আর V2 দাঁড়াচ্ছে W বাই D2। সেম ওয়েতে এবার চার্লসের সূত্রানুযায়ী যখন আমরা লিখি এটা চার্লসের সূত্রানুযায়ী লিখবো না, সিম্পলি চার্লস লিখবো। চার্লস, আপনি চার্লসের সূত্র থেকে অঙ্ক করার সূত্রটা জানেন, V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2।
এই যে জায়গাগুলোতে V1 আর T1 আছে এগুলোতে আপনার কাজ হচ্ছে এই D1 এই ভ্যালুগুলা বসাই দেওয়া, যে V1 মানে W/D1, তাহলে V1 এর জায়গায় W/D1 বসালে জিনিসটা বেসিক্যালি হবে এরকম, W/D1 ইজ ইকুয়াল টু W/D2 W/D1 ইকুয়াল টু W/D2 তার মানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই W কাটাকাটি চলে যাবে, এদিকে 1/D1 ওইদিকে 1/D1 ইকুয়াল টু অন্যদিকে 1/D2 এখান থেকে সম্পর্কটা চলে আসছে কি D1 ইজ ইকুয়াল টু D2 ইকুয়াল টু হচ্ছে D2 এটা হচ্ছে আমাদের সমীকরণ। ভালো কথা, এখান থেকে যদি D আর T এর সম্পর্কটা বের করতে চাই আপনার বোঝা লাগবে DT কে গুণ করলে D আর T এর গুণফলটা ফিক্স থাকতেছে, ধ্রুবক থাকতেছে, তাহলে আমরা বলে দিতে পারি DT ইজ ইকুয়াল টু ধ্রুবক, DT ইজ ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে, বিকজ D1 ইকুয়াল টু D2 ইকুয়াল টু D3 সো DT ইকুয়াল টু ধ্রুবক। তা করলে দাঁড়াচ্ছে কি, বা D ইকুয়াল টু ধ্রুবক বাই T। ধ্রুবক যদি সরাই ফেলি আমরা তাহলে D এর সাথে T এর সম্পর্ক পাচ্ছি D ব্যস্তানুপাতিক T বা D সমানুপাতিক 1/T। চাইলে আমরা এগুলোরও গ্রাফ আঁকতে পারি, D সমানুপাতিক 1/T বা D ব্যস্তানুপাতিক T। যদি আমরা এটার গ্রাফ আঁকি, খুবই ছোট্ট করে এখানে গ্রাফ এঁকে দেই মনে করানোর জন্য, পরীক্ষায় আসে নাই কিন্তু যে কোনো সময় দিয়ে দিবে, এটা আসছে পরীক্ষায়। এই D এর সাথে T এর সম্পর্ক ভিত্তিক সম্পর্কটা কার সূত্র থেকে পাইছি, D এর সাথে T এর যে ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা কার সূত্র থেকে পাইছি, এটা আসছে বোর্ডের পরীক্ষায়। এটা পাইছি আমরা চার্লসের সূত্র থেকে, ঠিক আছে, চার্লসের সূত্র থেকে D আর T এর সম্পর্ক আমরা বের করতে পারছি। তাহলে ধরেন y অক্ষে D কে বসালেন, x অক্ষে T কে বসালেন, সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক, আমি শিখিয়েছিলাম সম্পর্ক ব্যস্তানুপাতিক হলে গ্রাফটা হয় অধিবৃত্তীয়, তার মানে আমরা এরকম একটা গ্রাফ পাবো। তাহলে D আর T এর গ্রাফ, D ভার্সেস T যদি গ্রাফ আঁকতে দেয় গ্রাফটা হবে এরকম অধিবৃত্তীয়। দেখেন আমরা সেই আগের ক্লাসে জিনিসটা পড়ছি, ওটা এখনো অ্যাপ্লাইড হচ্ছে, এটা হইতে থাকবে ভাই, এটা একদমই হইতে থাকবে, চমৎকার, খেয়াল করে, ঠিক আছে। সো দ্যাটস ইট, চার্লসের সূত্র থেকে ঘনত্ব পেয়ে গেলাম, ডান, এটা হয়ে গেল। এবার আমরা এখন পর্যন্ত যা যা শিখলাম সেটার সাথে বেস করে আরেকটা নতুন জিনিস শিখবো। এবার আসেন কি টপিক লেখা আছে দেখেন, বলা আছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল আর চার্লসকে একসাথে করলে যে সূত্রটা পাওয়া যায় সেই সূত্রটা কি, আসেন এবার সেটা শেখার একটু চেষ্টা করি। তাহলে আমরা যদি বয়েলের কথাবার্তা লিখি, এক ধাক্কায় লিখি বয়েল, আমি এত বেশি কিছু লিখবো না। বয়েল মানেই V ব্যস্তানুপাতিক P। আমাদের কাজ হচ্ছে বয়েল আর চার্লসকে একসাথে অ্যাকোমোডেট করা একসাথে। এই সময় কি কি স্থির ছিল, T ও N স্থির, ভালো কথা। চার্লসের সূত্র থেকে পেলাম V সমানুপাতিক পরম তাপমাত্রা T, ঠিক আছে। এই সময় কি কি স্থির, P ও N স্থির, এই দুইটা স্থির, ভালো কথা। এখন যদি এই দুইটা সমীকরণকে আমরা কোলাবোরেট করাই, দুইটা সমীকরণই বাম পাশে V আছে, আমরা লিখতে পারি সমন্বয় করে পাই, সমন্বয়ক, আর এখানে সমন্বয়ক আমি তাহলে সমন্বয়ক, ঠিক আছে। তাহলে যেহেতু আমি সমন্বয়কে লিখবো সমন্বয় করে পাই, নিজে যে সমন্বয়ক হয়ে গেলাম এই চিন্তার আনন্দে সমন্বয়ক লিখে ফেলেছি, সমন্বয় করে পাই, নিজে নিজে এক একজন সমন্বয়ক হয়ে যান, সবাই এক একজন সমন্বয়ক। তাহলে সমন্বয় করে পাইলাম কি, দুইটা সমীকরণই বাম প্রান্তে V আছে, তাহলে V লিখলাম, সমানুপাত চিহ্নটা দিলাম, V এর সাথে T এর সম্পর্ক সমানুপাতিক, P এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। দুইটাকে একসাথে প্রকাশ করার উপায় হচ্ছে লবে T কে রাখবো, হরে P কে রাখবো, লবে T হরে P। দেখা যাচ্ছে V এর সাথে T এর সম্পর্ক সমানুপাতিক, P এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। প্রবলেমটা হচ্ছে এবার T এবং P উভয়েই সমীকরণের মধ্যে চলে এসছে, তার মানে এরা হচ্ছে চলক বা ভেরিয়েবল। T আর P এবার কেউ স্থির না, এরা চলক বা ভেরিয়েবল। এখন শুধু স্থির আছে একটা জিনিস, দ্যাট ইজ N। আমরা পাশে এটা লিখে রাখবো, N হলো স্থির, আমাদের N হলো স্থির, খেয়াল রেখে, ঠিক আছে। সো আমরা যদি সমানুপাত চিহ্নটা দূর করে ফেলি তাহলে V ইকুয়াল টু হয়ে যাবে K ইন্টু T বাই P, V ইকুয়াল টু হয়ে যাবে K ইন্টু T বাই P, বা P কে V দিয়ে গুণ করেন হয়ে যাবে PV ইকুয়াল টু K। তার মানে PV এর মানটা, এই PV ইকুয়াল টু কেন, PV বাই T ইকুয়াল টু K, PV বাই T ইকুয়াল টু K। তার মানে PV এবং T এর মান আমরা যেমনেই চেঞ্জ করি না কেন এদের যে অনুপাতটা সেটা অলওয়েজ স্থির থাকবে। তাই যদি স্থির থাকে PV বাই T এর মানটা যদি K বা ধ্রুবক বা স্থির হয়ে যায়, ওখান থেকে আমরা লিখে দিতে পারি সূত্র P1 V1 বাই T1
ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা হচ্ছে অঙ্ক করার একটা সূত্র। অথবা ঘনত্বকে যদি এটার সাথে ইনকর্পোরেট করেন, ঘনত্ব সহ V1 এর জায়গায় আমরা W বাই D1 চিন্তা করতে পারি। সেটা চিন্তা করলে জিনিসটা হয়ে যাবে P1 বাই D1 T1 ইজ ইকুয়াল টু P2 বাই D2 T2। এই যে এটা আরেকটা সূত্র। এটা যদিও অঙ্কে তেমন লাগে না বা আমাদের অঙ্ক তেমন নাই এটার জন্য ডিরেক্ট, বাট উপরেরটা আছে, উপরেরটা প্রচুর জায়গায় লাগে। এটা অঙ্ক করার জন্য P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, আর ঘনত্ব সহ বিবেচনা করলে P1 বাই D1 T1 ইকুয়াল টু P2 বাই D2 T2। V1 এর জায়গায় W বাই T1 বসাই দিছি, V2 এর জায়গায় W বাই T2 বসাই দিছি। কি বলতেছে, W বাই D2 বসাই দিছি, D W গুলা কেটে গেছে, D1 D2 থেকে গেছে, সূত্রটা পেয়ে গেছি এটা। ঠিক আছে, সো বেসিক্যালি আমাদের এটাই হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এরই সাহায্যে আমরা বেসিক্যালি বয়েল এবং চার্লসের পার্টটুকু শেষ করে ফেললাম। আমাদের টপিক আলোচনা হয়ে গেছে। এখন একটু পরীক্ষায় কি কি আসছে না আসছে, অঙ্ক টঙ্ক কেমনে করা যায় এগুলো একটু দেখি। প্রথম কোশ্চিন, ঢাকা বোর্ড 2019-এর একটা এমসিকিউ, একদম তুলে দিয়েছে ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ইন্টু টি বাই 273 সমীকরণে ভি নট বাই 273-কে কি বলে। এটা আমি আপনাদেরকে শেখাই না ইয়েট, আপনার আইডিয়া থাকলে আপনি এটার আনসার বলতে পারবেন। দেখেন, প্রথমটা বলা তাপ প্রসারাঙ্ক। তাপ প্রসারণ হয় নাই ভাই, তাপ তো মানে মানে আমরা তো তাপের সাথে আয়তনের সম্পর্ক বের করছি। তাপ আমি বাড়াইতেছি, তাপ অটো বাড়তেছে না। অ্যাকচুয়ালি আয়তন বাড়ালে তাপ অটো বাড়বে, হোয়াট এভার। পরেরটা লেখা আয়তন প্রসারাঙ্ক, এটাই আনসার। বিকজ আমরা আয়তনের হিসাব নিকাশ করতেছি, তাপমাত্রার সাথে আয়তনের হিসাব নিকাশ করছি। তাহলে এই যে ধ্রুবকটা, এই যে ভি নট বাই 273, এটা তো একটা ধ্রুবক, এটা তো একটা ধ্রুবক মান। ভি নটটা তো স্থির, গ্যাসের জন্য ভি নটের মানটা স্থির কোনো একটা গ্যাসের জন্য। তাহলে এই ভি নট বাই 273, এখানে যেহেতু আয়তন আছে, এই ধ্রুবকটাকে আমরা কি নামে রাখছি, আয়তন প্রসারাঙ্ক বা আয়তন প্রসারাঙ্ক। আয়তন প্রসারাঙ্ক বলাটাই সমীচীন হবে দেখলাম। বাকি অপশনগুলো দেখেন পুরো ফাউল। পরম তাপমাত্রা, পরম আয়তন, হোয়াট দ্য হেল ইজ দ্যাট? পরম আয়তন মানে পরম তাপমাত্রা মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন, তো কোনোভাবে হইতে পারে না। আমাদের আনসার হচ্ছে আয়তন প্রসারাঙ্ক। ভালো কথা। এরপর JU জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের 2021-22 সালে একটা প্রশ্ন এসছে, 17 ডিগ্রি সেন্টিগ্রেড হতে তাপমাত্রা কত বাড়ানো হলে গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। এটা এমসিকিউ আসছিল, আমি এমসিকিউর অপশন উড়াই ফেলছি, আমরা হিসাব করে বের করব। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, তাপমাত্রার কথা বলছে, আয়তনের কোনো কথা বলে নাই, তার মানে আয়তন স্থির। আয়তন যেহেতু স্থির, আমরা সিম্পলি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 দিয়ে অঙ্কটা করার ট্রাই করব, যেখানে আমাদের কাজ হবে T2 এর মান বের করা। সো T2 ইকুয়াল টু V2 বাই V1 ইন্টু T1। সূত্রটা হচ্ছে এটা, V2 বাই V1, হ্যাঁ V1 এদিকে আসলো, T2 উড়ে গেল ওদিকে, V1 এদিকে আসলো, T1 উঠলো। ঠিক আছে, তাহলে T2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, V2 বাই V1। আয়তন দ্বিগুণ হবে বলছে, তার মানে 2V1 বাই V1। পরের আয়তনটা, আমাদের ফাইনাল আয়তনটা প্রাথমিক আয়তনের দ্বিগুণ, তাই V2-র জায়গায় 2V1 লিখে দিলাম। এটা লেখা গুণিত T1। T1টা দেওয়া 17 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে অবশ্যই আপনার কেলভিনে ব্যবহার করতে হবে। 17 প্লাস 273 290, তাহলে 2 গুণিত 290, 2 গুণিত 290 মানে 580 কেলভিন। সোজা ভাষায় এটা এই অঙ্ক করা ছাড়াও করা যেত। এটা ডিগ্রি সেন্টিগ্রেড যদি বলি, 580 কেলভিন থেকে 273 বাদ দেন, তাহলে এদিকে থাকবে 7, 573, 373, তাই তো হওয়ার কথা, 307, সরি 307 হওয়ার কথা। তারপরও দেখি ক্যালকুলেট করে, 580 মাইনাস 273, ইয়েস 307 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টেম্পারেচারটা 17 ডিগ্রি থেকে 307 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে আয়তনটা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি ঘটলো জিনিসটা, বেসিক্যালি ঘটলো হচ্ছে, আমরা যদি মুখে মুখে হিসাব করতে চাই, এগুলো মুখে মুখে হিসাব করা যায় ভাই। আপনি জানেন পরম তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক দ্বিগুণ, মানে সমানুপাতিক আর কি। তাহলে এখানে বলছে তাপমাত্রা কত বাড়ালে গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। গ্যাসের আয়তন দ্বিগুণ হওয়া মানেই তাপমাত্রাটাও দ্বিগুণ হয়ে যাবে। আয়তন দ্বিগুণ হওয়া মানে তাপমাত্রাটাও দ্বিগুণ হবে, কিন্তু কোন তাপমাত্রাটা, 17 ডিগ্রি না, 17 থেকে আপনার আগে পরম তাপমাত্রায় যাওয়া লাগবে 290 কেলভিন। 290 কেলভিন পরম তাপমাত্রা, তাহলে আয়তন যদি দ্বিগুণ করেন তাপমাত্রাটাও ডাবল বানানো লাগবে, তার মানে 290 গুণিত 2 মানেই 580 কেলভিন। এই যে আনসার 580 বাইর হয়ে আছে। দেখেন 580 থেকে এখন 273 বাদ দিয়ে ডিগ্রি সেন্টিগ্রেড বের করবেন, 307 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মুখে মুখে করা যায়, এটাই বলছি। আয়তন দ্বিগুণ হওয়া মানেই পরম তাপমাত্রাও দ্বিগুণ হয়ে যাওয়া, কারণ সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। আই হোপ বুঝতে পারছেন অঙ্কটা। ডান, চলেন যাই পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলছে কোনো
গ্যাসের তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হলে আয়তনের কি পরিবর্তন হবে। তো এটা আমি আগে অঙ্ক করে আপনাদেরকে দেখাবো, তারপর এটা মুখে মুখে করে দেখাবো। দেখবেন মুখে মুখে খুব সোজা হচ্ছে, বাট আগে অঙ্ক করে দেখায়। ধরেন প্রাথমিক চাপ আমরা ধরে নিলাম P1, প্রাথমিক তাপমাত্রা ধরে নিলাম T1, প্রাথমিক আয়তন ধরে নিলাম V1, ঠিক আছে। তাহলে বলছে তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করলে, তার মানে নতুন চাপ P2 হয়ে যাচ্ছে 2P1, নতুন আয়তন T2 হয়ে যাচ্ছে 2T1। আমাদের কাজ হচ্ছে V2 এর মান কত এটা বের করা, V2 বের করতে দিছে। তাহলে সমীকরণটা হচ্ছে, এটা সমন্বয় সূত্র লাগবে, কারণ PT V তিনটাই আছে, খেয়াল রেখে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কোন সমীকরণ বসাবো। সমন্বয় সূত্র ইউজ করব। তো সমন্বয় সূত্রটা ছিল কি, P2 V2 বাই T2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই T1, এটা ছিল আমাদের সূত্র। ভালো কথা, এখান থেকে আমাদের V2টা বের করতে হবে। তাহলে V2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2, T2 বাই P2। এখন যদি আমরা মানটা বের করি, P1 যে দেওয়া আছে, P1 তো কিছু দরকার নাই চেঞ্জ করার, P1 V1 বাই T1 ইন্টু T2 মানে হচ্ছে 2T1, এটা বলে দেওয়া আছে, আর P2 মানে হচ্ছে 2P1। সো 2 কেটে গেল, T1 P1 T1 P1 এর সাথে কেটে গেল, V2 ইকুয়াল টু V1। তার মানে V2 এর কোনো পরিবর্তন হবে না। আমাদের আনসারটা হচ্ছে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে অঙ্ক করে করলে জিনিসটা হলো কোনো পরিবর্তন হবে না। না অঙ্ক না করে ওটা এক ধাক্কায় কেমনে করা যায় বোঝেন। বলছে তাপমাত্রা দ্বিগুণ করা, আগে তাপমাত্রা দ্বিগুণ করেন। আপনারা জানেন আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। তাহলে আয়তন তাপমাত্রা দ্বিগুণ করলে আয়তনটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এবার চাপ দ্বিগুণ করতে বলতেছে, চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে অলরেডি আয়তনটা দ্বিগুণ ছিল, চাপ দ্বিগুণ করার কারণে অর্ধেক হয়ে গেল। তাহলে দ্বিগুণকে 2 দিয়ে ভাগ করলে আবারও পুনরায় পূর্বের আয়তনে ফিরে আসবে। তাই তাপমাত্রা দ্বিগুণ করার জন্য চাপ দ্বিগুণ হয়েছে, আবার চাপ দ্বিগুণ করার জন্য ওই দ্বিগুণটা অর্ধেক হয়ে একে ফিরে আসছে। তার মানে আয়তনটা পরিবর্তন হবে না। সো সেম ওয়েতে এই কোশ্চেনটা অনেক ঘুরায় পেঁচায় আসছে। ফর এক্সাম্পল আপনাকে বললো আপনি কিভাবে খুব দ্রুত করতে পারবেন। ধরেন আপনাকে বলছে তাপমাত্রা 4 গুণ, তাপমাত্রা 4 গুণ ও চাপ দ্বিগুণ, এটা করা হলো। তাহলে মনে রাখবেন তাপমাত্রা 4 গুণ করার মানেই নতুন আয়তনটা হয়ে গেছে 4V1। 4 গুণ তাপমাত্রা করছি, আয়তন হয়ে গেছে 4V1। চাপ দ্বিগুণ করার ফলে আয়তনটা হয়ে গেছে হাফ হাফ, অর্ধেক। তাহলে হাফ 1/2V1, অন্যভাবে বলে 1/2। তাহলে এটা কেটে গেলে কাটাকাটি করলে আলটিমেটলি থাকবে 2 ইকুয়াল টু 2V1, মানে আয়তনটা দ্বিগুণ হয়ে গেছে। আগের তুলনায় আয়তনটা কয় গুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। আপনি ডিরেক্ট এভাবে করে ফেলতে পারবেন। ধরেন আপনাকে বললো তাপমাত্রা, আরেকটা কোশ্চেন বললি এখানে, তাপমাত্রা 10 গুণ ও চাপ 100 গুণ। তাপমাত্রা 10 গুণ আর চাপ 100 গুণ, এটাকে আমরা ট্রান্সলেট করে নিয়ে আসি। তাহলে ভাইয়া তাপমাত্রা যখন 10 গুণ আপনি করছেন, আয়তন হয়ে যাচ্ছে 10 গুণ। চাপ যখন 100 গুণ করতেছেন, আয়তন হয়ে যাচ্ছে 1/100। কোন আয়তনের, প্রাথমিক আয়তনের, V1 এর। তাহলে 10 গুণ তাপমাত্রা করছি, চাপ করছি 100 গুণ, তাহলে 10 ইন্টু 1/100, কাটাকাটি করে থাকতেছে 1/10। ফলাফল হবে 1/10 ইন্টু V1। অর্থাৎ প্রাথমিক আয়তনের 1/10 গুণ হয়ে যাবে। নতুন আয়তনটা হয়ে যাবে প্রাথমিক আয়তনের 1/10 গুণ। তাহলে বুঝতে পারছি আশা করি যে এই টাইপের এমসিকিউ আসলে আমাদের যে সবসময় এত বড় করে অঙ্ক করা লাগবে এমন কিছু না। স্পেশালি কত গুণ টুন কথাবার্তা যদি বলে, মান না দিয়ে এরকম গুণের কথা বলে যে এটারে এত গুণ করা হলো, এটারে এত গুণ করা হলো, কি হবে? আপনি সিম্পলি এই গুণগুলা হিসাব করে পুরো ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো দ্যাটস ইট। এটাও গেল আমাদের কি বলবো এটাকে, চার্লসের সূত্রের কম্বিনেশন সূত্র আর কি, সমন্বয় সূত্র থেকে আরেকটা অঙ্ক গেল। আসেন আর বাকিগুলো অঙ্কই আমরা অঙ্ক করতে থাকবো। দিনাজপুর 2000 বোর্ডের 2021 সালে একটা এমসিকিউ আসছিল। অ্যাজ ইউজুয়াল আমি এমসিকিউ এর ইগুলা দিই নাই, কি বলে, অপশনগুলা দিই নাই, কারণ আমরা এটা বের করব। বলছে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 500 ml হলে, আগেই ডেটাগুলা লিখে নেবেন, কোনো কথা নাই। এসটিপি কথাটার মানেই টেম্পারেচার, T1 মানে হচ্ছে 273 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। এসটিপি মানে P1, প্রাথমিক চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ভালো কথা, আমাদের আয়তন, প্রাথমিক আয়তন V1টা বলছে 500 ml। খুব সিম্পল অঙ্ক, খালি এই মানগুলা ঠিকঠাক বসাতে পারলেই হবে। ভালো কথা, এবার নতুন একটা চাপ, নতুন একটা তাপমাত্রা বলেছে, ঠিক আছে। তাহলে নতুন তাপমাত্রা T2 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হচ্ছে 298 কেলভিন, 273 যোগ করে।
P2টা খেয়াল করলে দেখবেন দেওয়া আছে mmHg চাপ 740 mmHg, কিন্তু আপনি P1টা ব্যবহার করছেন অ্যাটমসফিয়ারে, এটা অ্যাটমসফিয়ারে ব্যবহার করছেন, তাহলে আইদার P2 কে আপনার অ্যাটমসফিয়ার বানানো লাগবে অথবা P1 কে কি বলে যে মিলিমিটার বানানো লাগবে। আমি এখানে মিলিমিটারটাকে অ্যাটমসফিয়ার বানাবো, যদিও অ্যাটমসফিয়ারটাকে মিলিমিটার বানানো সোজা। আমি 1 অ্যাটমসফিয়ারের জায়গায় 760 লিখে দিলেই হয়ে যায়, তো সমস্যা নাই, কিন্তু ওটা পার হয়ে গেছে তাই আমি ওটা করব না। আমি এখানে যেটা করব, যে মানটা এমএম এ দেওয়া সেটাকে আপনি আদর্শ মান 760 এমএম দিয়ে ভাগ করবেন, 74/76 হচ্ছে আমাদের আনসার। এটা কোন এককে পেয়ে গেলাম? এটিএম এককে পেয়ে গেলাম। আমাদের জিজ্ঞেস করছে গ্যাসের আয়তন কত, অর্থাৎ V2 ইকুয়াল টু হোয়াট, V2 ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি জানি? আমরা জানি P2 V2 বাই T2 ইজ ইকুয়াল টু P1 V1 বাই T1। তাহলে এখান থেকে আমাদের যেহেতু V2 বের করতে হবে, V2টাকে রেখে দিলাম এখানে, V2 ইকুয়াল টু P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। এটা হচ্ছে আমাদের সূত্র পেয়ে গেলাম। মানগুলা বসাই দিই তাহলে হবে, যে অতএব V2 ইকুয়াল টু, মানগুলা বসান, P1 এর মান 1 অ্যাটমসফিয়ার গুণিত V1 এর মান 500 ml, ঠিক আছে, ডিভাইডেড বাই T1 মানে 273 গুণিত উপরে T2 মান হচ্ছে 298 বসালাম, ডিভাইডেড বাই P2 মানে হচ্ছে 740/760। এটা ক্যালকুলেট করলে আমাদের V2 এর মানটা চলে আসবে। তাহলে আসেন ক্যালকুলেট করি, কথাবার্তা না বাড়ায়, দেখি কত আসে। 500 গুণিত 298 ভাগ 273 গুণিত 740/760, আনসারটা আসছে 560.538, 560.538 মানে 54। এবার অনেকেরই কনফিউশন থাকে, স্যার এটার একক কি হবে? ভাই খুবই সিম্পল, আপনি ভি এর একক এমএল এ ব্যবহার করছেন, V1 এর একক যেহেতু এমএল ব্যবহার করছেন, V2 এর এককটাও এমএল এই পাবেন। মানে সমীকরণের একদিকে আমরা যে একক ব্যবহার করব, অন্যদিকে এককটা সেম ব্যবহার করা লাগবে, অথবা অন্যভাবে বললে সেম এককে আনসারটা পাবো 560.54 ml। খুবই সোজা একটা অঙ্ক, এমসিকিউতে আসছে, খুব দ্রুত এগুলা করার ক্যাপাবিলিটি থাকা লাগবে, কারণ এটা কিন্তু এমসিকিউ এর অঙ্ক। মজা হচ্ছে এই টাইপের অঙ্ক উদ্দীপকেও আসছে, এটাই মজা। এই 1 মার্কসের অঙ্ক যেটা এমসিকিউতে আসছে, এই সেম 1 মার্কসের অঙ্কই আবার মানে উদ্দীপকে 3 মার্কসের অঙ্ক আকারে আসছে, অনেক সময় 4 মার্কসের অঙ্ক আকারে আসছে। তো এই চ্যাপ্টারে এরকম কিছু মজা আছে, আপনারা দেখবেন অনেক অঙ্কই 3 মার্কস আকারেও সৃজনশীলে আসতেছে, আবার এমসিকিউ এর মধ্যে 1 মার্কস আকারেও আসতেছে। এগুলো আমরা একটু খেয়াল রাখবো, তাই তাড়াতাড়ি করার প্র্যাকটিস করতে হবে খুব দ্রুত। যাই হোক, পরের স্লাইডে চলে যাই, একটু ডিফারেন্ট। এসটিপিতে 3 × 10⁻³ মিটার কিউব গ্যাসের ভর এত কেজি দেওয়া, মানে এটা একটা ডেটা দেওয়া আছে, বেসিক্যালি একটা ডেটা দেওয়া আছে, এটা কোন একটা গ্যাসের ডেটা দেওয়া আছে। আমাদের ওই সেম গ্যাসের কথাই বলছে, কিন্তু আমাদের ডেটা চেঞ্জ করে দিছে, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর 101.99 কিলো প্যাসকেলে নিয়ে যাও, নতুন একটা আয়তন পাওয়া গেছে, এই আয়তনে গ্যাসের ভর কত হবে। তাহলে আমাদের এই ডাটাটাকে কিভাবে ব্যবহার করা লাগবে? আসলে এই অঙ্কটা দুইভাবে করা যায়, আমি একভাবে করে দিচ্ছি। লেটস সে সমাধান লিখে কাজটা শুরু করি। এসটিপি কে প্রাথমিক অবস্থা ধরে নেন, এসটিপি সবগুলা জিনিসকে প্রাথমিক অবস্থা ধরে নেন। তার মানে আপনার এই জায়গায় P1 মানে দাঁড়াচ্ছে, এসটিপি মানে 1 অ্যাটমসফিয়ার, ভালো কথা। T1 এসটিপি মানে 273 কেলভিন, ভালো কথা। V1টা বলা 3 × 10⁻³ মিটার কিউব, ভর লাগবে না আপাতত, ভর পরে গেল। এইটাকে কনভার্ট করে নিয়ে যাব 27 ডিগ্রি আর 101.99 কিলো প্যাসকেল, তার মানে T2 ইকুয়াল টু হচ্ছে 27 ডিগ্রি, আর 27 ডিগ্রির সাথে 273 যোগ করলে পাবেন 300 কেলভিন। এটাই বলছিলাম, এতবার প্র্যাকটিস করবেন যেন মুখস্থ হয়ে যায়, আগের ক্লাসে বলছিলাম, বয়েলের ক্লাসে। P2টা কিলো প্যাসকেলে দেওয়া, কিন্তু আমার উপরেরটা 1 অ্যাটমসফিয়ারে দেওয়া, তাহলে আমরা যেটা করতে পারি, কিলো প্যাসকেল যে ভ্যালুটা আছে 101.99, সেটাকে 101.325 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে ভ্যালুটা কিলো প্যাসকেল থেকে এটিএম এ চলে আসবে। চাইলেই কিন্তু আপনি অন্যটা করতে পারেন, আপনি চাইলে 1 অ্যাটমসফিয়ারের জায়গায় 101.325 লিখতে পারেন, ওইটাই বেটার। আমি সিম্পলি ক্যালকুলেশনগুলো এটা দেখাচ্ছি কেন, কনভার্ট করাটা একটু প্র্যাকটিস করাচ্ছি, যে কিভাবে কিলো প্যাসকেল থেকে ইতে আসা লাগে, কি বলে এটিএম এ আসা লাগে। ভ্যালুটা হচ্ছে 1.0066 এটিএম, 1.0066 এটিএম, ভালো কথা। এখন আমরা এই গ্যাসটাকে নতুন যে আয়তন সেটা বের করতে চাচ্ছি,
V1 আয়তন তো ছিল 3 × 10⁻³ মিটার কিউব, সেটা নতুন আয়তন কত সেটা আমরা বের করতে চাচ্ছি। এটা কিন্তু নতুন আয়তন না, এটা আলাদা জিনিস, ওই গ্যাসটারই আলাদা অবস্থা, টোটালি অন্য একটা আয়তন। আমরা এখানকার যে আয়তন সেটাকে এই অবস্থায় নিয়ে গেলে আয়তন কত বের করতে চাচ্ছি। তাহলে V2 আমি একবারে লিখে দেই যদি সূত্রটা, V2 = P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। ওই আগের বারের মতো করে এক ধাক্কায় লিখে দিলাম, মানগুলা বসে দিয়ে আসেন। তাহলে P1 এর মান দেখা যাচ্ছে 1 ATM, V1 এর মান দেখা যাচ্ছে 3 × 10⁻³ T2 এর মান দেখা যাচ্ছে 300 কেলভিন, ডিভাইডেড বাই T1 মানে হচ্ছে 273, P2 মানে হচ্ছে 1.0066 অ্যাটমসফিয়ার। এই পুরাটাকে একসাথে হিসাব করলে কি আসে আসেন বের করি দেখি। উপরে 3x - 3 গুণিত 300 ডিভাইডেড বাই 273 গুণিত 1.0066 পাইছি আমরা। V2টা পাইছি 3.275 ইন্টু 10⁻³ একক কি হবে, V1 এর একক যা ব্যবহার করছেন এটারও একক সেম থাকবে মিটার কিউব। নাও খেয়াল করব আমরা আমাদের প্রাথমিক অবস্থায় যে গ্যাসটা ছিল সেটার ভর ছিল 4.5 × 10⁻³ কেজি। আপনার এটা বোঝা লাগবে ভাইয়া, আয়তন চেঞ্জ হলেই ভর কিন্তু চেঞ্জ হয় না, ভর ফিক্স। অন্যভাবে বললে যে গ্যাসটা 3 × 10⁻³ ছিল সেটা এখন হয়ে গেছে 3.275 × 10⁻³ মিটার কিউব, কিন্তু সেটার ভর একই আছে 4.5 × 10⁻³ কেজি। আয়তনটা চেঞ্জ হয়েছে কারণ নতুন অবস্থায় গেছি। তাহলে আমার এতটুকু, এই যে এখানে যে আয়তনটা পাইছি, এই আয়তনটুকুর ভর যদি 4.5 × 10⁻³ হয়, এই আয়তনটুকুর ভর কত, এটাই হচ্ছে অঙ্ক। আমরা এই অবস্থায় আসলাম, এসটিপিতে না এসে 27 ডিগ্রি আর 101.99 আসলাম। এরপরের টুকু ঐকিক নিয়ম, যে আমরা লিখব 3.275 × 10⁻³ মিটার কিউবের ভর কত, ভর 4.5 × 10⁻³ কেজি। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখে দিলাম, এটা 4.5, মুছে যাওয়ার কারণে দেখে কেমন অড লাগতেছে। 4.5, দিস ইজ 4.5। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে অতএব আমাদের যেটা বলছে বের করতে, অতএব 4 × 10⁻⁻4 মিটার কিউব গ্যাসের ভর, এটা আসবে 4.5 × 10⁻³ গুণিত 4 × 10⁻⁴ ডিভাইডেড বাই 3.275 × 10⁻³ এককটা হচ্ছে কেজি। এটা ক্যালকুলেটরে হিসাব করলে চলে আসবে 10⁻³ 10⁻³ কেটে গেল, 4 4 16 18, 18 বাই 3.27 মানে হচ্ছে 6 এর চেয়ে একটু কম, 5 পয়েন্ট সামথিং × 10⁻⁴, 5 point something × 10⁻⁴, 4.5 × 4x - 4 divided by 3.275 x 3.275, yes, হ্যাঁ 6 এর চেয়ে একটু কম যেটা বলছিলাম, 5.5 × 10⁻⁴ কেজি, 5.5 × 10⁻⁴ কেজি আনসার। আর একটা নিয়ম আছে, আপনারা কেউ যদি ওই নিয়মে করেন আনসার মিলাতে পারলেই চলবে, টেনশনের কিছু নাই, একই অঙ্ক। ঠিক আছে, তাহলে অঙ্কটা যদি না বুঝতে পারেন আবার শুনে দেখবেন কি বলছি, বাট প্রথমত ভাই নিজেদেরকে প্র্যাকটিস করা লাগবে, নিজের আগে করার ট্রাই করবেন, তারপরে গিয়ে আপনারা হচ্ছে স্লাইড মাইট দেখবেন বা ক্লাসে দেখবেন যে স্যার কিভাবে সলভ করলো, টিচার কিভাবে সলভ করলো। আচ্ছা যাই পরের স্লাইডে যাই, আর কয়টা অঙ্ক আছে দেখে নেই, আর বেশি নেই, আর মাত্র 3টা অঙ্ক আছে, তাইলে হয়ে যাবে। নাও এই তো, এটা আমরা একটা বয়েলের সূত্রের অঙ্ক এখন করবো, মানে বয়েলের সূত্রে এই লজিকটা শিখে এসেছিলাম, এখন আবার করব। বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 0.12 dm3, মানে লিটার। ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত করলে চাপ দ্বিগুণ হয়ে যায়, আর কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হয় 71.5 সেন্টিমিটার কিউব। কঠিন বস্তুর আয়তন কত? এটা আবার দেওয়ার কারণ হচ্ছে, আবার মনে করেন আপনাদেরকে যে ইয়েস আমরা বয়েলের সূত্রে এরকম একটা জিনিস পড়ে এসেছিলাম, ওখানে আমি আপনাদেরকে বলছিলাম যে কোনো কঠিন বস্তু, তরল বস্তু এগুলো থাকলে ওদের আয়তনটা বাদ দিয়ে বাকিটাকে আমার গ্যাসের আয়তন ধরতে হবে। তাহলে অঙ্কের শুরুতেই ধরে নিতে হবে, ধরি কঠিন মানে x সেন্টিমিটার কিউব, x সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের গ্যাসের যে আয়তন V1, খেয়াল করবেন এটা 0.12 dm3, পরের বার আয়তনটা সেন্টিমিটার কিউবে দেওয়া,
আমি যেটা করব ডিএম কিউব থেকে এমএল বা সেন্টিমিটার কিউবে যাব, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.1 ডিএম কিউব মানে হচ্ছে 1000 দিয়ে গুণ করলে 120 সেন্টিমিটার কিউব, সেটা থেকে এক্স বাদ যাবে, সেন্টিমিটার কিউব এককে আয়তনটা চলে আসলো। তাহলে ডিএম কিউবকে আমি নাহলে চিহ্নিত করে দিচ্ছি যাদের বুঝতে কষ্ট হবে বলে মনে হচ্ছে, এই যে এটার মানেই হচ্ছে 120 সিএম কিউব। আপনি 1000 দিয়ে গুণ করবেন, এমএল পেয়ে যাবেন, আর এমএল মানেই হচ্ছে সিএম কিউব, একই ব্যাপার। তাহলে ভালো কথা, V1 গেল। V2 দেখি কি আসে। V2 বলছে সেম 71.5 সেন্টিমিটার কিউব, তাহলে 71.5 মাইনাস এক্স সিএম কিউব। একক বারবার লিখবেন, একক ভুললেন না, পাশে একক ভুললে অঙ্ক শেষ। আচ্ছা, টেম্পারেচার শুরুতে T1 ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 যোগ করলে আসবে 293 কেলভিন। ভালো কথা। নতুন টেম্পারেচার T2, এটা দেওয়া 47 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটার সাথে 273 যোগ করলে 27 যোগ করলে 320 কেলভিন, 320 কেলভিন। আর তার সাথে বলছে চাপ দ্বিগুণ করলে, তাহলে চাপ দ্বিগুণ করার কথা যেহেতু বলছে, তার মানে আমরা বুঝতে পারছি P2 ইকুয়াল টু 2P1, P2 ইজ ইকুয়াল টু 2P1। এতগুলো ডেটা লিখে ফেললাম, লিখে ফেলার পর এবার তো অঙ্ক সেম। আমরা জানি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। মান বসায় সলভ করলেই হয়ে যাচ্ছে। তাহলে P1 এর জায়গায় P1 থেকে গেল, চেঞ্জ করব না। V1 মানে 120 মাইনাস এক্স, T1 কথাটার মানে হচ্ছে 293, P2 মানে 2P1, V2 মানে হচ্ছে 71.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই T2 মানে হচ্ছে 320। তাহলে উভয় পক্ষ থেকে P1 গুলা কেটে গেল। আমরা যদি এদিকটা লিখি 320-এর সাথে 120 মাইনাস এক্স গুণিত 320 ইকুয়াল টু 2 গুণিত 293 গুণিত 71.5 মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের সমীকরণ। আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষ থেকে এক্স কে সলভ করা, এক্স কে সলভ করলেই কাজ হয়ে যাবে। তো তাই যদি করি, আমরা আসেন করা শুরু করি অঙ্কটা। 120 গুণিত 320, ভ্যালুটা হচ্ছে 38,400 মাইনাস 320 এক্স ইকুয়াল টু 2 গুণিত 293, 586 গুণিত 71.5, 41,899 মাইনাস 586 এক্স। তাহলে 586 এক্সকে এদিকে নিয়ে আসেন, 586 এক্স মাইনাস 320 এক্স ইকুয়াল টু 41,899 মাইনাস 38,400। তাহলে এখান থেকে এক্স এর মানটা বেরিয়ে যাবে, আমরা যদি একবারে লিখে ফেলি, আনসার মাইনাস 38,400 ভাগ 586, 5.97, 5.97 সেন্টিমিটার কিউব। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের অঙ্ক। ডান, এই অঙ্কও ডান। তাহলে খুবই একই টাইপের অঙ্কই আমরা করছি, খালি কনসিডারেশনগুলো একটু এদিক ওদিক হচ্ছে, একই অঙ্ক ঘুরায় পেঁচে একটু ডিফারেন্টলি আসতেছে, এগুলো মাথায় থাকলে হচ্ছে। ভালো কথা, পরের স্লাইডে চলে যায় আসেন, আর কথা না বাড়াই। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 733.4 mmHg চাপে 1 লিটার পাত্রে অ্যামোনিয়া গ্যাসের ভর হয় 0.672 গ্রাম। এসটিপিতে ওই গ্যাসের ঘনত্ব গ্রাম পার লিটার এককে কত? ভালো কথা, দেখেন আমি কিভাবে করছি। আপনারা এটাও বয়েল চার্লসের সমন্বয় সূত্র দিয়ে করবেন। কিভাবে? চাপটা ভুলে যান আপাতত, টেনশনের কিছু নেই, চাপ আমরা পরে। আমরা বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র দিয়ে V2 বের করব। তো এখানে কি কি দেওয়া আছে আগে এগুলো লিখি। ফর এক্সাম্পল, এখানে কি দেওয়া? এখানে প্রথমত বলা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে T1 মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই 298 কেলভিন। ভালো কথা। P1 বলা হচ্ছে 733.4 mm। এখনই কোনো চেঞ্জ করার দরকার নাই, আমরা পরের মানটা দেখে চেঞ্জ করব দরকার পড়লে। V1 এই অবস্থায় আয়তনটা বলা আছে 1 লিটার। ভালো কথা থাকুক। এরপরে বলছে এসটিপি বলার মানে T2টা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। এসটিপিতে P2 মানে 1 অ্যাটমসফিয়ার, কিন্তু আমরা উপরেরটা যেহেতু mm এ ব্যবহার করছি, নিচেরটা mm এ ব্যবহার করি। 1 অ্যাটমসফিয়ার মানে 760 mmHg। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমত V2টা কত এটা বের করা, V2 থেকে তারপরে ঘনত্বে যাইতে পারবো, টেনশনের কিছু নাই। তাহলে সূত্রটা হচ্ছে, আমরা যদি একবারে সূত্রটা বসাই দেই, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 একসাথে বসালে সেখান থেকে V2 ইকুয়াল টু পাবো P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু T2 বাই P1।
মানগুলা বসিয়ে দেন, কাজ হয়ে যাবে। তাহলে P1 এর মান আমরা পাইছি 733.4, V1 এর মান দেওয়া আছে 1 লিটার, গুণিত T2 এর মান আমরা দেখতে পাচ্ছি 273, ডিভাইডেড বাই এই, হ্যাঁ T1 এর মান হচ্ছে 298, P1 এর মান, আবার P1 কেন লেখা, এটা P2 হবে, এটা P2 হবে, এটা P2, সরি এটা P2 এর মানটা হচ্ছে 760 mm। সবগুলো হিসেব করলে কত লিটার আসে, আনসারটা আমরা হিসেব করে দেখি আসে। তাহলে 733.4 গুণিত 273 ডিভাইডেড বাই 298 গুণিত 760, আনসারটা আসছে 0.884 লিটার। লিটার কেন? বিকজ V1টা লিটারে ব্যবহার করা হয়েছে, এবারও পেয়েছে লিটার। নাও খেয়াল করবেন, এবার আমাদের ঘনত্ব বের করা লাগবে। মজাটা হচ্ছে ভর কিন্তু ভাই চেঞ্জ হয় নাই, ভর আগেও 0.672 গ্রাম ছিল, এখনো ভর 0.672 গ্রাম আছে, শুধু আয়তনটা চেঞ্জ হয়েছে। তাহলে আমরা জানি ঘনত্ব D ইকুয়াল টু W বাই V, এক্ষেত্রে W বাই V2, নতুন আয়তন V2, তার মানে W এর মান হচ্ছে W এর মান হচ্ছে 0.672 ডিভাইডেড বাই 0.884 লিটার। ওপরেরটা গ্রামে, নিচেরটা লিটারে, 0.672 বসিয়েছি গ্রামে, আর এটা লিটারে, ঠিক আছে? তাহলে 0.672 ভাগ আনসার হয়ে যাচ্ছে 0.76। খেয়াল রেখে ওপরের এককটা বসাইছি গ্রাম, ভাগ করছি আয়তন লিটার দিয়ে, তাহলে গ্রাম পার লিটার আনসার ডান। তাহলে আমরা বুঝতেই পারছি যে বারবার কম্বো সূত্রের প্রচুর অঙ্ক আছে, আপনার কিন্তু বই থেকে ধরে ধরে অঙ্কগুলা করা লাগবে। মনে রাখবেন নিজের অঙ্ক করাটা মেন। আমি কিভাবে অঙ্ক করছি এটা দেখার আগে নিজের চেষ্টা করবেন প্লিজ ভাইয়ারা। আমি আপনাদের ভালো চাই, আপনারা ভাইবেন না যে আমি করতেছি আমারটা দেখে গিয়ে পরীক্ষার হলে লিখে ফেলতে পারবেন, এটা কখনোই পসিবল না। তাই উপরে কোয়েশ্চেন দেখা মাত্র নিজের আগে সলভ করার ট্রাই করতে হবে, তারপর সলভটা হয়ে গেলে তারপর, বা সলভ করে আপনি যখন ব্যর্থ হচ্ছেন এই সময়টাই এসে আপনি এই ভিডিওটা আবার রিজিউম করে দেখে দেখবেন যে মিলছে কিনা, প্লিজ এভাবে। আর তার সাথে বইয়ের অঙ্কগুলো অনেক করতে হবে, অনেকবার প্র্যাকটিস করা লাগবে। এই চ্যাপ্টার থেকে মিনিমাম 60-70টা অঙ্ক করা লাগবেই ভাইয়া, তাহলে আপনার একদম ভাজা হয়ে যাবে। মনে রাখবেন এই চ্যাপ্টার থেকে একদম বোর্ড থেকে শুরু করে একদম ভার্সিটিতে একদম ইজি এবং অলওয়েজ প্রশ্ন আসবে, এটা কেউ মানে বাঁচাবে না, এখান থেকে আসবেই, এখান থেকে প্রশ্ন। তাহলে এই চ্যাপ্টারের উপর হাইয়েস্ট মনোযোগ দিতে হবে, বিকজ এখানে প্রচুর অঙ্ক আমরা ভালো পারি, অঙ্ক করতে পারলেই হচ্ছে, সো প্রচুর অঙ্ক করার ট্রাই করতে হবে। ডান, লাস্ট অঙ্কে চলে যায়, কি বলে দেখি আসেন। বলছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 99.99 কিলো প্যাসকেল চাপে 0.58 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো। তার সাথে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ এত হলে এসটিপিতে ওই গ্যাসের চাপ কত। আবারও এসটিপির জিনিস বের করতে দিছে, P1 V1 T1 = P2 V2 by T2। প্রবলেমটা হচ্ছে এই জায়গায় গ্যাসকে যে আমরা পানির উপর থেকে সংগ্রহ করছি, এই গ্যাসের সাথে আপনাকে বোঝা লাগবে ব্যাপারটা কাইন্ড অফ এরকম, ধরেন এটা একটা পাত্রের ভেতরে পানি আছে, এই পানির ওপরে হাইড্রোজেন গ্যাসের কণা আছে আর পানির কণা আছে, হাইড্রোজেন গ্যাসের কণা আর পানির কণা একসাথে আছে। পানির কিছু অংশ বাষ্পীভূত হয়ে উপরে আছে, অলওয়েজই যে কোনো তরলের উপর পৃষ্ঠে ওই তরলের কিছু বাষ্পীভূত কণা জমে থাকে। তাহলে ওপরে হাইড্রোজেন গ্যাস আছে ঠিক আছে, কিন্তু তার সাথে জলীয় বাষ্প আছে। তাই আপনি এখান থেকে যদি এই হাইড্রোজেন গ্যাসগুলোকে একটা টেস্ট টিউবে সংগ্রহ করেন, এটার ভেতরে বেসিক্যালি হাইড্রোজেন গ্যাস থাকবে আর তার সাথে পানি গ্যাস থাকবে, জলীয় বাষ্প। সো এখানে যে চাপটা বলা হচ্ছে এই যে 99.99 কিলো প্যাসকেল, এই চাপটার একটা অংশ আসছে হাইড্রোজেন গ্যাসগুলা দেওয়ালে যে ধাক্কা মারছে সেটা থেকে, আর একটা অংশ আসছে পানির যে জলীয় বাষ্পের যে কণা সেগুলো টেস্ট টিউব বা পাত্রের দেয়ালে যে ধাক্কাটা মারতেছে সেখান থেকে। তার মানে এই 99.99 কিলো প্যাসকেল এটা কিন্তু হাইড্রোজেন গ্যাসের চাপ না, এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস পানির চাপ। তাহলে আমরা শুরুতেই যেটা করব, আমরা এখানে এইভাবে লিখতে পারি জিনিসটা, যে পি অফ হাইড্রোজেন প্লাস পি অফ ওয়াটার
ইজ ইকুয়াল টু 99.99 কিলোপ্যাসকেল। এটা দেওয়া আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে হাইড্রোজেন গ্যাসের নতুন চাপ কত এটা বের করা। ভালো কথা। তার মানে PH2 ইজ ইকুয়াল টু 99.99 কিলোপ্যাসকেল। এটা থেকে ওয়াটারের বাষ্প চাপ, এই যে জলীয় বাষ্পের চাপ লেখা 3.27, এটা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি দিস ইজ 99 থেকে 27 বাদ দিলে থাকবে, 99 থেকে 20 বাদ দিলে 79, থেকে 7 বাদ দিলে 72, 99 দশমিক আর 99 কেন 96.72, 96.72 কিলোপ্যাসকেল। মাথায় রাখবো এটাই হচ্ছে ভাইয়া আমাদের P1, এটাই প্রাথমিক চাপ হাইড্রোজেন গ্যাসের, এটাই প্রাথমিক চাপ। ভালো কথা। এসটিপিতে P2, তাহলে এসটিপি P2 মানে 101.325 কিলোপ্যাসকেল, 101.325 কিলোপ্যাসকেল। এটা হচ্ছে এসটিপিতে চাপ। এরপর হচ্ছে তাপমাত্রা T1 বলা, T1 বলা 17 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই 290 কেলভিন। T2 মানে এসটিপি, T2 মানেই হয়ে যাচ্ছে তাহলে 273 কেলভিন। ভালো কথা, সব পেয়ে গেছি। এবার শুধু V1 বলা আছে 0.58 মিটার কিউব, 0.58 মিটার কিউব। আমাদের উদ্দেশ্য হচ্ছে V2 এর মান বের করা, তাহলে আমরা যদি এই সমীকরণটা লিখি, কি বলে কম্বিনেশন সমীকরণ যদি লিখি, P1 V1 বাই আমাদের বাইর করতে হবে P2 না V2 না, তাহলে এদিকে P1 V1 না লিখি, এদিকে লিখি P2 V2 বাই T2, P2 V2 বাই T2 ইকুয়াল টু P1 V1 বাই T1। এই কাজটা কেন করলাম, বামে কেন P2 V2 বাই T2 লিখলাম, আমি আগেও করছি অনেকবার, খেয়াল করে দেখবেন। যখনই আমাদেরকে দ্বিতীয় অবস্থার কিছু বের করতে দেয় P বা V, ওটাকে বামে রাখলে ক্যালকুলেশন করার সুবিধা হয়। আপনি যদি ডানে P1 V1 T1 রাখেন, চেঞ্জ করাটা কঠিন, তার চেয়ে আপনি P2 V2 T2 যদি বামে রাখেন, আপনাকে P2 বা V2 বের করতে হবে, আপনার সমীকরণটা খুব সহজে আপনার বানানো হয়ে যাবে। সো এক ধাক্কায় অঙ্কটা শেষ করব কিভাবে আমরা, আমাদের বের করতে বলছে V2, তাহলে V2 কে রেখে দিলাম, আমাদের T2টা বজ্রগুণ হয়ে উপরে চলে যাবে, P2টা বজ্রগুণ হয়ে নিচে চলে আসবে, অর্থাৎ P1 V1 বাই T1 ইন্টু ওপরে T2 চলে গেল, নিচে চলে আসলো P2। এই মানগুলা বসাই দেন, অঙ্ক শেষ। তাহলে P1 পাশে লিখে রাখা আছে, P1 হচ্ছে 96.72 কিলোপ্যাসকেল। ভালো কথা। গুণিত V1 এর মান কোথায়, V1 এর মান এখানে 0.58। ভালো কথা। গুণিত এবার T2 এর মানটা হচ্ছে 273, তাহলে এখানে 273 বসিয়ে দিলাম, লাস্টলি ডিভাইডেড বাই T1 আমাদের দেওয়া আছে 290 কেলভিন, তার সাথে P2 হয়ে যাচ্ছে কত, P2 কই, এই যে P2 101.325 কিলোপ্যাসকেলে বসাইছি, খেয়াল রেখে কোনো অ্যাটমসফিয়ারে যায় নাই, কারণ উভয় জিনিস দুইটারই কিন্তু আমরা কিলোপ্যাসকেলে বসাচ্ছি, আমার কোনো দরকার নাই অ্যাটমসফিয়ারে যাওয়ার। এগুলো মাথায় রাখতে হবে ভাই। এই কারণে আমি বারবার এককের দিকে গুরুত্ব দিতে বলেছি, যাদেরই এককে প্রবলেম আছে। আমি এই চ্যাপ্টারের প্রথম ক্লাসটা একদম এককের ওপর বেস করে ক্লাসটা নেওয়া আছে, লেকচার 1, একক কিভাবে চেঞ্জ করা লাগবে না করা লাগবে এইসব। প্লিজ যাদের এখনো এককে প্রবলেম আছে, আবার গিয়ে লেকচার 1টা করবেন, তাহলে আপনার এককের গ্যাঞ্জাম শেষ হয়ে যাবে। যত সম্ভব সহযোগিতা করা যায় আমি দেখাইছি। আর কথা না বাড়াই, এটা ক্যালকুলেশনটা করে ফেলি। 96.72 ইন্টু 0.58 ইন্টু 273 ডিভাইডেড বাই 290 ইন্টু 101.325, আনসার চলে এসছে 0.521 মিটার কিউব, 0.521 মিটার কিউব। তাহলে নতুন অবস্থার আয়তন এটা। তাহলে এই অঙ্কটাও একটু ডিফারেন্ট আমরা দেখতে পেলাম কোন সেন্সে, আবারও বলে দিচ্ছি এটা কোন দিক দিয়ে ডিফারেন্ট। যে কোনো তরল থেকে, যে কোনো তরলের উপরিতল থেকে আমরা যদি অন্য কোনো গ্যাসকে সংগ্রহ করি, ওই সংগ্রহকৃত গ্যাসটার সাথে তরল থেকে কিছু বাষ্প জমা হবে। মিনিং আমরা যে গ্যাসটা সংগ্রহ করছি তার সাথে তরলের কিছু বাষ্প থেকে যাবে। তাই আপনি যদি সংগ্রহকৃত গ্যাসের চাপ পেতে চান, আপনার মোট চাপ থেকে ওই বাষ্প চাপটা বাদ দেওয়া লাগবে। সেটাই করছি আমরা, ওটা বোঝানোর জন্য এই অঙ্কটা নিয়ে আসছি। আগের যে কোনো অঙ্কের সাথে এটার কোনো ডিফারেন্স নাই, এটা ডিফারেন্সটা ওই জায়গায়, এই লজিকটা বোঝানো, ঠিক আছে? এগুলো আসছে নিয়মিত পরীক্ষায়। অলরাইট, তো মোটামুটি এই হচ্ছে আমাদের চার্লসের সূত্র এবং তারপর বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, এই দুইটাকে কম্বো করে পাওয়া বিভিন্ন টাইপের জিনিসপত্র। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ অ্যাভোগাড্রোর সূত্র, গেলুসাকের সূত্র, আরো বেশ কিছু সূত্র পড়বো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।